নামিয়ে ফেলতে পারেন আর কি। ঠিক আছে, সবাই হাত নামিয়ে ফেলে। ওকে। তো এখানে মেজরিটি একটা পার্ট আমি দেখতেছি যে নন টেকনিক্যাল বা নন আইটি ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো বিষয় আহ আহ, ভালোভাবে এক্সপ্লেন করার যতটুকু পসিবল হয়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। ওকে। তো এখানে আপনাদের জন্য কিছু জিনিস আমি আগে থেকে রেডি করে রাখছি। তো ফার্স্ট অফ অল এগুলোর দিকে আমরা না যাই, এগুলা থাকুক এখানে। আমি ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমরা তো ফার্স্ট এপিআই এই জিনিসটা আমাদের টপিকের মধ্যে আছে। আমাদের টপিকের মধ্যে আছে এআই, আমাদের টপিকের মধ্যে আছে হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে, এখন আমাকে বলেন, ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট এপিআই এই জিনিসটা কি, এটা আহ, আমরা কারা কারা জানি? যারা জানি জাস্ট একটু কি জানি বা এটা সম্পর্কে একটু শেয়ার করেন আর কি, ফার্স্ট এপিআই জিনিসটা কি। ভাইয়া আমি যতটুকু জানি বলবো। শিওর শিওর। আচ্ছা, আমি খুবই কম জানি ফার্স্ট এপিআই সম্পর্কে। আমি জাস্ট এইটুকুই জানি যে ফার্স্ট এপিআই পাইথনের একটা ফ্রেমওয়ার্ক যেটা ব্যাক এন্ডে ইউজ হয়। এম আই রাইট? হ্যাঁ, পাইথনের একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। ঠিক আছে। জি জি। আচ্ছা, আর কেউ বলতে চান? হ্যান্ড রেজ করে আছেন কবির। আচ্ছা, আর হচ্ছে ব্যাকএন্ড এর কথা বললেন, তো ব্যাকএন্ড জিনিসটা আসলে কি? মূলত হচ্ছে আমাদের এপিআই গুলো আমরা ডেভেলপ করে আর কি, ফার্স্ট এপিআই এর মাধ্যমে আর কি। আমাদের এপিআই গুলোকে আচ্ছা ডিজাইন করি, এপিআই গুলোকে আমরা কল করার ক্ষেত্রেও আমরা এটা ইউজ করি, এবং এটা যথেষ্ট ফাস্ট আর কি, ফার্স্ট এবং লাইট ইজি। ওয়েট। হ্যাঁ, লাইট ওয়েট এবং অনেক ইজি আর কি। আমি তো জ্যাঙ্গোটাও করছি, জ্যাঙ্গোটা থেকে আমার কাছে ফার্স্ট এপিআইটা বেশি ইফেক্টিভ মনে হয়েছে আর কি, এবং ইজি মনে হয়েছে আমার কাছে। ফার্স্ট এপি আসলে অনেক হায়ার লেভেলের ইন্ডিপেন্ডেন্স প্রদান করে প্রোগ্রামারদেরকে বা ডেভেলপারদেরকে। ব্যাকএন্ডটা একটু হচ্ছে স্ট্রিক্ট, ব্যাকএন্ড বলতে জ্যাঙ্গোটা একটু স্ট্রিক্ট, রাইট? আচ্ছা, জি ভাই, একদম ঠিক। তো ব্যাকএন্ড জিনিসটা কি? আমরা যারা ব্যাকএন্ড সম্পর্কে জানি না, ব্যাকএন্ডটা আমরা একটু এক্সপ্লেন করি। হোয়াট ইজ ব্যাকএন্ড? ব্যাকএন্ড বলতে আসলে কি বুঝি? তো ব্যাকএন্ড হচ্ছে আমরা যে কোনো সফটওয়্যার নিয়ে যখন কাজ করি, আমাদের সফটওয়্যার আমরা মেইন বা মেজর দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। আসলে অনেকগুলো সাব পার্টে ভাগ করা যায়, বাট আপাতত আমরা সিম্পলিসিটি মেনটেন করার জন্য আমরা দুইটা মেইন পার্টে আমরা ভাগ করতেছি। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা কিনা আমাদের ইউজাররা দেখে। আরেকটা হচ্ছে ব্যাক এন্ড, ব্যাক এন্ড যেটা কিনা আমাদের ইউজাররা দেখে না। ঠিক আছে, আমি জানি উদাহরণটা বা আমি যে এক্সাম্পলটা দিলাম এটা খুব একটা ভালো এক্সাম্পল না আসলে। ঠিক আছে, বাট আমি এক্সপ্লেন করার ট্রাই করতেছি। তো ফ্রন্ট এন্ড জিনিসটা কি? ধরেন আমি যে কোনো একটা ইউআই এর কথা বলতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এই যে ইন্টারফেসটা এটাকে আমরা ফ্রন্ট এন্ড বলতে পারি। ঠিক আছে, এই ইন্টারফেস এবং এই ইন্টারফেস রিলেটেড যত আমাদের প্রোগ্রাম আছে সেগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের পার্ট। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটার কথা যদি বলি, আমাদের ড্রয়িং বোর্ডের কথা যদি বলি, এটাও একটা ইন্টারফেস, এবং এই ইন্টারফেসে বিভিন্ন ধরনের লেয়ার আছে, বিভিন্ন ধরনের বার আছে, মেনু অপশন আছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সবকিছু এই ইন্টারফেসের অংশ, যেটা কিনা ইউজার ইন্টারফেস বলি আমরা। ঠিক আছে, তো এই ইউজার ইন্টারফেসটাকে আমরা বলতেছি ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ডটা হচ্ছে লজিক লেয়ার। লজিক লেয়ার বলতে আমরা এই যে এখানে বিভিন্ন ধরনের কাজ করতেছি, কাজ করার পর এটা হয়তো সেভ করে রাখতেছি, অনলাইনে হোক বা অফলাইনে হোক, বা আমি এখানে সাইন ইন করতেছি, বা আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করে আমি এটা চাইলে শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো এই যে বিভিন্ন ধরনের ফাংশনালিটি যেটা কিনা হচ্ছে আমাদের ইউজারদেরকে আমরা প্রোভাইড করে থাকি, এই ফাংশনালিটি গুলো কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে সবকিছু নাই। ফ্রন্ট এন্ড হচ্ছে ইউআই বা আমাদের
সামনে আমরা যেটা দেখতেছি এই রিলেটেড ফাংশনালিটি গুলো প্রদান করতেছে, বাট বিহাইন্ড দ্য সিন আমরা লগ ইন করতেছি, অথেন্টিকেশন, অথরাইজেশন, কোন ইউজারটাকে তাদের ডেটা গুলো সেভ করে রাখা, এই যে যত ধরনের লজিক, বিজনেস লজিক, এই লজিক গুলো হ্যান্ডেল করা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে আরেকটা কিওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের আজকের ওয়েবিনারের আরেকটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এআই। ঠিক আছে, এআই জিনিসটা কি? এআই তো মোটামুটি সবাই জানি, এখন সবাই চ্যাট জিপিটি বা জেমিনি ব্যবহার করি, তাই না? তো সংক্ষেপে যদি এআই জিনিসটা বলি, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, তো আমরা কম্পিউটারকে ব্যবহার করে যে কোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তামূলক কাজ করি, যেখানে আমরা কিছু ইনপুট ডাটা দিব, তার ভিত্তিতে সে কোনো একটা আউটপুট ডাটা দিবে বা প্রেডিকশন দিবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা যত ধরনের এআই দেখি, মেশিন লার্নিং দেখি, সবকিছুই হচ্ছে প্রেডিকশন। ঠিক আছে, সবকিছুই হচ্ছে কি প্রেডিকশন। আমরা যে চ্যাট জিপিটি তে কোশ্চেন করতেছি, সে আমাদের অ্যান্সার দিচ্ছে, সে আসলে কি করতেছে? সে প্রেডিক্ট করতেছে যে টেক্সট গুলো আসলে কি হতে পারে, আমাকে গিভেন কোশ্চেনের এগেইনস্টে টেক্সট গুলো কি হতে পারে, বেস্ট আউটকামটা কি হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের ফার্স্ট এপিআই দিয়ে যখন আমরা একটা অ্যাপ্লিকেশন বিল্ড করব, বা আমরা যখন আমাদের ব্যাকএন্ড বিল্ড করব, নর্মালি আমরা ফার্স্ট এপিআই দিয়ে একটা ব্যাকএন্ড বিল্ড করতে পারি। বাট আমাদের ব্যাকএন্ডে যখন আমরা এআই ইন্টিগ্রেট করব, এআই ইন্টিগ্রেট যখন করবো, তখন বেশ কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এখানে কিছু পয়েন্ট আউট করছি, ঠিক আছে, বেশ কিছু জিনিস পয়েন্ট আউট করছি যেগুলো আমাদের ফলো করা উচিত। ঠিক আছে, বাট কিছু প্রবলেম আছে, যে প্রবলেম গুলো আমি আসলে আলোচনা করে নিতে চাই শুরুতেই। তো ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে আমাদের এআই যে প্রসেস গুলো, আসলে এআই বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, এটা আমি একবারে বলতেছি। ঠিক আছে, এখানে আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং যে কোনো কিছু বলতে পারেন, এনএলপি, কম্পিউটার ভিশন, ঠিক আছে, যে কোনো কিছু বলতে পারেন। তো এই মেশিন লার্নিং বা এআই প্রসেস যেগুলো আছে, এই প্রসেস গুলো কি ধরনের বলেন তো? এই প্রসেস গুলো কি খুব সিম্পল কোনো প্রসেস? এই প্রসেস গুলো কিন্তু কোনো সিম্পল প্রসেস না, এগুলো কিন্তু সিপিইউ বা প্রসেসর হেভি। ঠিক আছে, আমরা যদি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, প্রসেসর হেভি। দ্যাট মিনস আমরা যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা যে কোনো ধরনের মডেল আমরা যদি চালাতে চাই, বা যে কোনো মডেল যদি আমরা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এটা প্রসেসরকে ইউজ করে। এটা গ্রাফিক্স প্রসেসর হতে পারে বা সিপিইউ হতে পারে, যেটাই হোক না কেন, এটা কিন্তু প্রসেসর হেভি একটা টাস্ক। ঠিক আছে, সাধারণত যে হেভি মডেল গুলো আমরা দেখে থাকি, ঠিক আছে, তো এগুলো প্রসেসর হেভি, এগুলো টাইম নেয়, এবং আমরা যে প্রেডিক্ট করতেছি, এই প্রেডিকশনের জন্য কিন্তু তাকে একটু সময় লাগে। ঠিক আছে, তো প্রসেসর হেভি হওয়ার কারণে আরেকটা যে প্রবলেম, সেটা হচ্ছে কি হয়, তাদের লেটেন্সি কম্পারেটিভলি বেশি হয়। কম্পারেটিভলি তাদের লেটেন্সিটা কি হয়? বেশি হয়। দেখেন, আমরা প্রথমে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করতেছি, সলিউশন গুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। তো লেটেন্সি কম্পারেটিভলি কি হয়? হাই হয়। ঠিক আছে, তো লেটেন্সি বলতে কি বুঝতেছি? লেটেন্সি বুঝি না এরকম কেউ আছে? লেটেন্সি, আচ্ছা, লেটেন্সি জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রসেস চালাচ্ছি, সেখান থেকে আমরা রেসপন্সটা কেমন পাচ্ছি। ঠিক আছে, রেসপন্সটা কি আমরা খুব দ্রুত পাচ্ছি নাকি দেরিতে আসতেছে, এটাকে আমরা বলতেছি লেটেন্সি। ঠিক আছে, তো যখন আমরা কোনো একটা হেভি মডেল রান করব, সেই মডেলটা প্রসেস হতে টাইম নিবে। ঠিক আছে, সাধারণত যদি আমরা সিপিইউ তে রান করি, বা সিপিইউ তে রান করার মতো হলেও যদি একটু হেভি মডেল হয়, সেই ক্ষেত্রে একটু সময় নেবে। এই যে সময় নিচ্ছে, আমরা সাথে সাথে রেসপন্স পাচ্ছি না, এই জিনিসটাকে আমরা বলতেছি লেটেন্সি। ঠিক আছে, তো নর্মালি আমরা যে রুল বেসড সিস্টেম বা রুল বেসড যে ফাংশন গুলো আছে, সেখানে দেখা যায় যে আপনার লেটেন্সি খুবই কম হয়ে থাকে। ঠিক আছে, বোঝাই যায় না বলতে গেলে। বাট যখন আমরা এআই ইউজ করতেছি, বেসড অন সাইজ, মডেলের কমপ্লেক্সিটি, মডেলটা কিন্তু সিমিলার ভাবে আসলে খুব ফাস্ট রান করতে পারে না।
ঠিক আছে। আচ্ছা, থার্ড আরেকটা অপশন, এটা হচ্ছে কমপ্লেক্সিটি। ঠিক আছে। তো এআই দিয়ে আমরা অনেক সিম্পল সিস্টেম বিল্ড করতে পারি, আবার অনেক কমপ্লেক্স সিস্টেমও বিল্ড করা যায়। তো আমাদের কমপ্লেক্সিটি যত হাই হবে, সেটা কিন্তু আমাদের এই লেটেন্সি বলেন আর প্রসেসিং এর যে কাজ বলেন, এগুলোকে কিন্তু কমপ্লিমেন্ট করবে। ঠিক আছে। তো কমপ্লেক্সিটি ইনক্রিজ করবে, সাথে সাথে আমাদের লেটেন্সি বা আদার্স যে বিষয়গুলো, সেগুলো কি ইনক্রিজ হবে। ধরেন আপনি আপনি একটা সিঙ্গেল মডেল আজকে ইউজ করতেছেন, ফর এক্সাম্পল ওসিআর মডেল ব্যবহার করতেছেন। ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে কারেন্টলি ওসিআর একটা মডেল ব্যবহার করতেছেন ডকুমেন্ট প্রসেসিং এর জন্য। নেক্সট আপনি কি করলেন, সেই ডকুমেন্টের যে ডেটা আছে সেই ডেটাটাকে আপনি ভেক্টর ডেটাবেসে স্টোর করার জন্য এমবেডিং মডেল ব্যবহার করলেন। এমবেডিং মডেল ব্যবহার করলেন। তারপর আপনি আবার কি করলেন, সেখান থেকে একটা র্যাক বেস সিস্টেম বিল্ড করার জন্য আপনি সেখানে আপনি এলএলএম বা চ্যাটবট টাইপ কিছু একটা বিল্ড করলেন। ঠিক আছে। র্যাক বেস একটা চ্যাটবট ক্রিয়েট করলেন। তো এই যে সবকিছুই কিন্তু এআই রিলেটেড জিনিস। ঠিক আছে। তো এই যে একটার পর একটা আপনি এআই ফিচার অ্যাড করতেছেন, যত ফিচার আপনার বাড়বে তত কি কমপ্লেক্সিটি বাড়বে, এবং যত কমপ্লেক্সিটি বাড়বে তত কি হবে, আপনার অ্যাপটা যদি স্কেলেবল না হয়, আপনার অ্যাপ যদি স্কেল করতে না পারে, তাহলে আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। ঠিক আছে। বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বলে নেই, বলে নেওয়া ভালো আর কি। যদি আমার এখানে কোনো কারণে ইন্টারনেট ইস্যুর কারণে আমার কথা বুঝতে সমস্যা হয়, কথা কেটে আসে, আমাকে কাইন্ডলি সাথে সাথে ইনফর্ম করবেন। আপনারা গ্রুপেও আছেন। ঠিক আছে। তো আমাকে গ্রুপেও মেনশন করতে পারেন। তো আমি আমার ব্যাকআপ ইউজ করার ট্রাই করব যদি প্রবলেম হয়। ঠিক আছে। ওকে। আচ্ছা, তো নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে আমরা চলেন আমাদের আমরা সিস্টেমটাকে আসলে কিভাবে বিল্ড করবো সেটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে। এখানে আমরা আসলে যারা কোডিং জানি না বা বা যারা আইটির সাথে রিলেটেড না, বা যাদের অলরেডি ব্যাক এন্ড রিলেটেড নলেজ নাই, তাদের আসলে ঘাবড়ানোর কোনো কিছুই নাই। আমি এটা সিম্পল ভাবে হচ্ছে আলোচনা করবো, জেনারেল প্রসেসের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো যাতে সবাই বুঝতে পারেন। পাশাপাশি কিছু কোডিং এক্সাম্পল হয়তো থাকবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। তো এগুলো জাস্ট আপনারা আহ, আপাতত দেখবেন যে জিনিসটা এরকম কিছু কোডিং এরকম দেখতে হয়। ঠিক আছে। আপাতত বেশি কিছু বোঝার দরকার নেই। তো ফার্স্ট অফ অল আমরা যখন ফার্স্ট স্টেপে দিয়ে কোনো একটা সিস্টেম বিল্ড করতেছি, তখন দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। ঠিক আছে। একটা হচ্ছে ফিচার, আর একটা হচ্ছে, দুইটা মেইন পার্টে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিচার্স, আর আরেকটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে। তো একটা হচ্ছে ফিচার আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো ফিচার জিনিসটা কি, তো সেখানে নোট আছে। তো ফিচার জিনিসটা কি, ফিচার জিনিসটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের এআই গুলোকে আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতেছি। ঠিক আছে। অর্থাৎ আমি ওসিআর মডেলের কথা বললাম, ওসিআর মডেলটা কি করে, আমাদের গিভেন ডকুমেন্ট থেকে, গিভেন ইমেজ হতে পারে, পিডিএফ হতে পারে, ডক হতে পারে। তো মোস্টলি হচ্ছে ইমেজ থেকে সে রিটেন যে ডেটা গুলো আছে, টেক্সট যেটা আছে, সেই টেক্সট ডেটাটাকে ডিজিটাল টেক্সটে রূপান্তরিত করে। ঠিক আছে। আবার আমরা যে বললাম চ্যাটবট, তো চ্যাটবটটাও সেম একটা ফিচার, যার মাধ্যমে আমরা কি করি, আমাদের এলএলএম মডেলের সাথে কথাবার্তা বলতেছি। তারপর হচ্ছে আপনার এমবেডিং মডেল, আরো একটা মডেল আছে। তো এই যে এই মডেলগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতেছি, এগুলো হচ্ছে ফিচার। আরো আলাদা আলাদা ফিচার আছে, নন এআই ফিচার আছে। ঠিক আছে। শুধুমাত্র এআই ফিচার না, নন এআই অনেক ফিচার আছে। আর আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারটা কি করে, এখানে কি লেখা আছে দেখেন, ইনফ্রাস্ট্রাকচার ডেসক্রাইবস দ্য টেকনোলজিস ইট ইউজেস। ঠিক আছে। তো আমাদের এই যে এআই দিয়ে আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করতেছি, অ্যাপ্লিকেশন কাজ করতেছে, এবং
এই এআই মডেল ছাড়াও নন এআই যে বিষয়গুলো আছে, যেগুলো আসলে এআই ফিচার গুলোকে রিলেভেন্ট করতেছে বা এআই ফিচার গুলোকে আমাদের সামনে নিয়ে আসতেছে, ইউজেবল করতেছে, এই জিনিসগুলোই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে। আচ্ছা, তো এই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা আসলে কখন আমাদের মাথায় কিভাবে রাখতে হবে এটা আমরা পরে আসতেছি, সমস্যা নেই। তো কয়েকটা পয়েন্ট আমি এখানে ইনক্লুড করছি। ফার্স্ট অফ অল, আমরা প্রথম যে পয়েন্টটা, এখানে মেইন ডট পাই নামে একটা জিনিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা আমি ডিসক্রাইব করবো। মেইন ডট পাই হচ্ছে আমাদের ফার্স্ট এপিআই তে মেইন এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, যে কোনো একটা সিস্টেম যখন আমরা বিল্ড করি, আহ, যে কোনো সিস্টেম যখন আমরা বিল্ড করি, এটা যে কোনো কিছু হতে পারে, আপনার ব্যাক এন্ড হতে পারে, ফ্রন্ট এন্ড হতে পারে, সেই সিস্টেমের একটা এন্ট্রি পয়েন্ট থাকে। সেই সিস্টেমের একটা এন্ট্রি পয়েন্ট থাকে, এটাকে আমরা বলতেছি মেইন ফাইল বা মেইন ফাংশন বা যে কোনো কিছু আপনি বলতে পারেন। ঠিক আছে, তো আমাদের এখানে মেইন ডট পাইটা হচ্ছে একটা পাইথন স্ক্রিপ্ট, যেটা কিনা হচ্ছে আমাদের ফার্স্ট এপিআই এর এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ যার মাধ্যমে আমাদের ফুল প্রজেক্টটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি, বা যার মাধ্যমে আমাদের ফুল প্রজেক্টটা রান হচ্ছে বলা যায়। ঠিক আছে। Okay. তো প্রথম পয়েন্টটা হচ্ছে মেইন ডট পাই বা আমাদের যে এন্ট্রি পয়েন্টটা আছে, এই এন্ট্রি পয়েন্টটা শুড স্টে বোরিং। এই কথাটার মানে হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্টটা, এটাকে যদি আমি অন্যভাবে বলি, বোরিং মিনস সিম্পল, ভেরি সিম্পল। ঠিক আছে, মানে এতটাই সিম্পল থাকবে যেন দেখতে বোরিং হয়। ঠিক আছে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমাদের আমার কখনোই আমরা ব্লোটেড করে ফেলবো না, অনেক বেশি লজিক দিয়ে, বিজনেস লজিক সবকিছু মনে করেন একটা মেইন ডট পাই এর মধ্যে দিয়ে দিলাম। ফার্স্ট এপিআই এর কিন্তু এই স্বাধীনতাটা আছে। ঠিক আছে, যে ফার্স্ট এপিআই ব্যবহার করে আমরা খুব সহজেই জাস্ট একটা স্ক্রিপ্টের মাধ্যমে ব্যাকএন্ডটাকে রান করতে পারি মেইন ডট পাই দিয়ে। ঠিক আছে, ইজিলি চাইলে এটা করা যায়, বাট এটা করাটা কখনোই গুড প্র্যাকটিস না। ঠিক আছে, এটা কখনোই গুড প্র্যাকটিস না। তো আমরা কি করব, এই মেইন ডট পাই বা আমাদের ব্যাকএন্ডের যে এন্ট্রি পয়েন্ট, এটাকে সব সময় সিম্পল রাখবো, ভেরি সিম্পল রাখবো। ঠিক আছে, যেমন এখানে আমি কিছু জিনিস ইনক্লুড করছি, যেমন দেখেন মেইন ডট পাই এর মধ্যে কি কি আছে। এপিআই রাউটার আছে, ফিচার সার্ভিসেস আছে। ফিচার সার্ভিস বলতে এই সার্ভিস গুলোকে আসলে এখানে এই এপিআই গুলো কল করবে। ঠিক আছে, আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু জিনিস থাকবে। তো এপিআই রাউটার মাধ্যমেই কিন্তু আমরা এই ফিচার সার্ভিসেস কে অ্যাক্সেস করবো, এবং এই ফিচার সার্ভিস গুলো রান করবে কার থ্রুতে? আমাদের ইনফ্রাস্ট্রাকচারের থ্রুতে। তো এখানে আমরা জাস্ট ফার্স্ট এপিআই এর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ফার্স্ট এপিআই টা ইনস্টল যদি থাকে আমাদের এনভায়রনমেন্টে, তাহলে ফার্স্ট এপিআই কে আমরা অ্যাপ ইনস্ট্যান্স ক্রিয়েট করব, এবং তারপর হচ্ছে আমাদের এই অ্যাপের মধ্যে আমাদের রাউটার গুলোকে ইনক্লুড করবো। ঠিক আছে, যতটা সিম্পল রাখা যায় ততটা সিম্পল আমরা রাখার চেষ্টা করব। নেক্সট পয়েন্ট, এপিআই লেয়ার শুড বি থিন। এপিআই যে লেয়ার গুলো আছে এগুলো কি হবে? খুবই থিন। মানে কি? থিন মানে হচ্ছে আমার এপিআই লেয়ারের ভিতরে আমরা এক্সট্রা কোনো ফাংশন বা এক্সেসিভ কোনো ফাংশনালিটি অ্যাড করব না। এটাকে যতটা পারা যায় রিইউজেবল কোড ব্যবহার করে এটা ফাংশনালিটি ঠিক থাকবে, বাট কোডের যে লাইন সংখ্যা খুব কম হবে। ঠিক আছে, তো লাইন অফ কোড যত লেস রাখা যায় আর কি। ঠিক আছে, যত লেস রাখা যায়। তো তার মানে কিন্তু এই না যে আপনি অনেক বেশি শর্ট করে ফেলবেন, বেস্ট প্র্যাকটিস গুলোকে অ্যাভয়েড করবেন, সেটা বলতেছি না। আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আপনার এরকম একটা রাউট আছে, যে রাউট হচ্ছে চ্যাট রাউট। ঠিক আছে, এর ভিতরে আপনি হচ্ছে যে কোনো একটা চ্যাট সার্ভিসকে রান করতেছেন। ঠিক আছে, তো চ্যাট সার্ভিস কিন্তু রান করতে গেলে আরো অনেক কিছু প্রয়োজন হয়, আরো বিভিন্ন ধরনের ফাংশনালিটিস লাগে। যেমন আপনি যে কোশ্চেন করতেছেন, ইউজার একটা কোশ্চেন করলো, সেই ইউজারের যে মেসেজটা আছে সেই মেসেজটা মনে করেন আমাদের চ্যাট সার্ভিসের মধ্যে গেল, যাওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো প্রসেস ঘটে। ঠিক আছে, সেই যে মেসেজটা করছে সেই মেসেজটাকে আপনার এমবেডিং করা, সেই মেসেজের রিলেভেন্ট যে ডেটা গুলো আছে সেগুলোকে রিট্রিভ করা, সেটাকে আবার হচ্ছে আমাদের
কোশ্চেনটাকে ভেক্টর ডেটাবেসে স্টোর করা, আবার এই কোশ্চেনের এগেইনস্টের ডকুমেন্ট গুলোকে নিয়ে এলএলএম এ পাঠানো, এরকম অনেকগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু রান হয়। তো সবগুলা প্রসেস কিন্তু আমরা এর ভিতরে দেখতেছি না, আমরা জাস্ট কি দেখতেছি যে এখানে একটা চ্যাট সার্ভিস নামে একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটাকে কল করে ডট চ্যাট বলে এর ভিতরে হচ্ছে আমাদের ইউজার এবং মেসেজটাকে পাস করতেছি। দ্যাট মিনস আমাদের ফাংশনালিটি সব ঠিকই আছে, বাট আমাদের যে অ্যাবস্ট্রাকশন লেয়ারটা আছে সেই অ্যাবস্ট্রাকশন লেয়ার অ্যাড করে আমরা আমাদের এক্সেসিভ কোডিংটাকে কমায় ফেলছি। তো আমাদের আমাদের অ্যাকচুয়াল কোডিং গুলো কোথায় চলে যাচ্ছে, বা আদার্স লজিক গুলো কোথায় চলে যাচ্ছে? আদার লজিক আন্ডার অ্যাবস্ট্রাকশন লেয়ার, ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন লেয়ারের নিচে চলে যাচ্ছে। তো এখানে আমরা আমরা যদি ফ্লোচার্টটা দেখি, একটা রাউটারে আমরা হিট করতেছি, সেই রাউটারটা কি করতেছে, একটা সার্ভিসকে কল করতেছে, যেমন আমাদের এখানে চ্যাট সার্ভিস, ঠিক আছে, চ্যাট সার্ভিস এটা বিহাইন্ড দ্য সিন রান করবে, ঠিক আছে। এবং এই চ্যাট সার্ভিসকে যখনই সে কল করলো, সেই চ্যাট সার্ভিস থেকে সে বিভিন্ন যে প্রসেস গুলো আছে ফলো করে তারপরে একটা রেসপন্স জেনারেট করলো, সেই রেসপন্স আপনি আবার পরবর্তীতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্টে হচ্ছে অথেন্টিকেশন গেটস ইটস ওন মডিউল। তো অথেন্টিকেশন বা অথ মডিউলের কথা যদি বলি, আমাদের শুধুমাত্র এআই অ্যাপ্লিকেশন না, যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যে আমরা অথেন্টিকেশন যখন অ্যাপ্লাই করতেছি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের অথেন্টিকেশনের প্রয়োজন হয়, ঠিক আছে। তো আপনি ডেটাবেজ অ্যাক্সেস করতে যাচ্ছেন, সেখানে আপনার অথেন্টিকেশন লাগতে পারে। আপনার আপনার সিস্টেমে কেউ লগ ইন করতে যাচ্ছে, সেখানে আপনার অথেন্টিকেশন লাগবে, ঠিক আছে। আপনার এখানে কেউ কোনো ডেটা পাস করতে যাচ্ছে, সেখানে আপনার অথেন্টিকেশন লাগবে, যে ইউজারটাকে আসলে আমাদের সিস্টেমের ইউজার কিনা, অথেন্টিকেটেড ইউজার কিনা, বা তার এই জিনিসটার অ্যাক্সেস আছে কিনা, ঠিক আছে। তো এই যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো, বিভিন্ন ধরনের অথেন্টিকেশন গুলো, এইগুলোর জন্য আমরা সেপারেট অথ মডিউল ব্যবহার করব, ঠিক আছে। অথেন্টিকেশনের জন্য সেপারেট অথ মডিউল ব্যবহার করব, এবং এই জিনিসটাকে আমি অন্য কোনো রাউটার বা অন্য কোনো রাউটের ভিতরে দিয়ে কিন্তু জিনিসটাকে ব্লোটেড করে ফেলবো না, ঠিক আছে। জিনিসটাকে কি করবো না, ব্লোটেড করে ফেলবো না। যেমন দেখেন, একটা সিম্পল উদাহরণ যদি আমি আমার প্রিভিয়াস এখান থেকে আসি, এখানে আমি যখন আমাদের এই রাউটারটা ক্রিয়েট করতেছি, তখন এর ভিতরে দেখেন একটা ডিপেন্ডেন্সি আমি ইনজেক্ট করে দিয়েছি। ডিপেন্ডেন্সিটা হচ্ছে গেট কারেন্ট ইউজার। দ্যাট মিনস আমাদের সিস্টেম থেকে কারেন্ট ইউজারটাকে সে গ্র্যাব করবে, ঠিক আছে। তো এই যে গেট কারেন্ট ইউজার, এই জিনিসটা কিন্তু আমাদের এই রাউটারের ভিতরে কোথাও ডিফাইন করা নাই, বা আমাদের এই মেইন ডট পাই এর ভিতরে কোথাও ডিফাইন করা নাই। এই জিনিসটা তার নিজস্ব মডিউল আকারে থাকবে, ঠিক আছে, নিজস্ব মডিউলের ভিতরে থাকবে। তো যারা মডিউল কি বুঝতেছি না, তাদের জন্য সাধারণত আমরা যখন প্রোগ্রামিং করি, আমরা একটা ফাইল, যেমন আমরা মেইন ডট পাই এর কথা বলতেছিলাম, একটা ফাইলের ভিতরে সবকিছু লিখি না। আমরা কোডের রিডেবিলিটি বজায় রাখার জন্য এবং প্রজেক্টের স্ট্রাকচার মেনটেন করার জন্য আমরা কি করি, ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট ক্রিয়েট করি এবং সেগুলোকে মডিউল আকারে ইউজ করি। যেমন আমাদের এই মেইন ডট পাই এর ভিতরে দেখেন, আমরা যদি মেইন ডট পাই এর ভিতরে যাই, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ফার্স্ট এপিআই কে ইম্পোর্ট করতেছি। তো এই ফার্স্ট এপিআই কিন্তু আমাদের অন্য কোথাও বিল্ড করা আছে, আমাদের ফ্রেমওয়ার্কটা ইনস্টল করার পরে এটা আমাদের এখানে কিন্তু আমরা তৈরি করিনি, আমরা জাস্ট এটাকে ইম্পোর্ট করতেছি, ঠিক আছে। তো এটা একটা মডিউল বলতে পারেন। আবার আমরা এখানে দেখেন অ্যাপ ডট ইনক্লুড রাউটার, এপিআই রাউটার, ঠিক আছে। তো এই এপিআই রাউটারটা কিন্তু আমাদের এখানে তৈরি করা না, এপিআই রাউটারটা ডিফারেন্ট কোনো একটা জায়গায় তৈরি করা আছে, ঠিক আছে, ডিফারেন্ট কোনো একটা ফাইলের ভিতর তৈরি করা আছে, সেখান থেকে আমরা ইম্পোর্ট করে ব্যবহার করতেছি। তো এই যে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ফাংশনালিটিস ক্রিয়েট করতেছি এবং সেগুলোকে আমাদের প্রয়োজন মাফিক যেখানে যেখানে আমাদের প্রয়োজন হচ্ছে সেখানে আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের মডিউল, ঠিক আছে, বা মডিউলার প্রোগ্রামিং। তো আমরা এখানে মডিউল বাই মডিউল আমাদের ফাংশনালিটিস গুলোকে ভাগ করতেছি এবং প্রয়োজন মাফিক হচ্ছে ইম্পোর্ট করে কাজ করতেছি বা কল করতেছি, ঠিক আছে। তো নেক্সটে আসি। ডোন্ট পুট অল এলএলএম কোড ইনসাইড চ্যাট ডট পাই। এই জিনিসটা একটু
একটু ডিফারেন্টলি আলোচনা হবে। তো যদিও আমি বলতেছি যে এলএলএম কোড ইনসাইড চ্যাট ডট পাই, এই জিনিসটা আসলে কি মিন করতেছে? অর্থাৎ ধরেন আমরা চ্যাট ডট পাই নামে আমরা একটা কোনো একটা পাইথন স্ক্রিপ্ট লিখছি, এরকম একটা মডিউল মনে করেন ক্রিয়েট করছি, ঠিক আছে? সেই মডিউলের ভিতরে আমরা কখনোই এলএলএম রিলেটেড যত কোড আছে সবকিছু এই চ্যাট ডট পাই একটার ভিতরে লিখবো না। এটা ওই সেম আমাদের আগের যে মেইন ডট পাই এর ক্ষেত্রে যে উদাহরণটা দিয়ে আসছি, সেম উদাহরণ বা সেম জিনিসটা এটার ক্ষেত্রেও কাজ করবে। চ্যাট ডট পাই এই জিনিসটা একটা চ্যাট সার্ভিসের এন্ট্রি পয়েন্ট হিসেবে যদি আপনি চিন্তা করেন, এখানে তার শুধুমাত্র রিলেভেন্ট যে ফাংশনালিটিস যেগুলোকে আসলে কল করব বা এন্ট্রি পয়েন্ট হিসেবে এখানে যে যে ফাংশনালিটিস থাকা প্রয়োজন শুধুমাত্র সেগুলোই থাকবে। এই চ্যাট রিলেটেড আদার্স যে বিষয়গুলো, যেমন চ্যাটের জন্য আমাদের কিন্তু চ্যাট যখন আমি কোনো একটা এলএলএম এর সাথে করবো সেখানে আবার অথেন্টিকেশনের একটা বিষয় থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কোন এপিআই ইউজ করতেছি, ঠিক আছে? আমরা এমবেডিং এর জন্য কি মডেল ব্যবহার করতেছি, এই ধরনের অনেকগুলো বিষয় থাকে। তো সব লজিক কিন্তু আমরা একটা চ্যাট ডট পাই এর ভিতরে কখনোই কি করব না, ক্রিয়েট করব না, ঠিক আছে? তো আমরা সবকিছুর জন্য কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট মডিউল ক্রিয়েট করব, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট ক্রিয়েট করব এবং সেখান থেকে আমরা কাজগুলো করব। যেমন ধরেন আপনি চাচ্ছেন, যেমন ধরেন আপনি কি করতে যাচ্ছেন, আপনি আহ, আপনার চ্যাট ডট পাই এখানে আপনি মনে করেন আপনি বলতেছেন, মানে আপনি আপনার যে চ্যাটবট আছে সেখানে আপনি মেসেজ করছেন, ঠিক আছে? মেসেজ করছেন যে গিভ মি সামারি অফ আওয়ার কোম্পানি পলিসি, ঠিক আছে? কোম্পানি পলিসি। তো এটা আপনি আপনার চ্যাটে আপনার চ্যাটবটকে বললেন, ঠিক আছে? তো চ্যাটবট তখন কি করবে, আপনি এই যে সামারি করতে বলছেন, আপনার এই সামারিটা আসলে কিসের মাধ্যমে হবে বলেন? সামারিটা হবে কোনো একটা এলএলএম এর মাধ্যমে, রাইট? তো ফার্স্ট অফ অল আপনার এটা কি করবে, আপনার আপনার চ্যাটবট কি করবে, প্রথমেই আপনাকে আপনি যে কোশ্চেন করছেন আপনার এই কোশ্চেনটাকে সে এমবেডিং এ রূপান্তর করলো, ঠিক আছে? এমবেডিং এ রূপান্তর করার পরে এই কোশ্চেনটা যাবে কোথায়, এটা তো ভেক্টর ডেটাবেজে স্টোর করতে হবে, ঠিক আছে? তাহলে ডেটাবেজে আমরা স্টোর করলাম। আবার এই যে এমবেডিং এ আমরা পরিণত করলাম, এর এগেইনস্টে রিলেভেন্ট কি কি ফাইল আছে, আমরা বলতেছি কি কোম্পানি পলিসি, তখন এর রিলেভেন্ট যে ফাইলগুলো আছে এগুলোকে সিমিলারিটি সার্চের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করব যে আমাদের রিলেভেন্ট কি কি ফাইল আছে বা ডকুমেন্ট আছে। দেন সেই ডকুমেন্ট এবং কোশ্চেন এই সবকিছু সহ একত্রে আমরা কোথায় পাঠাবো, আমাদের এলএলএম ক্লায়েন্টের কাছে। এই ক্লায়েন্ট আবার ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? ক্লায়েন্ট হতে পারে এটা আমার ওপেন এআই হতে পারে, এটা হতে পারে অ্যানথ্রপিক, ঠিক আছে? ডিফারেন্ট ক্লায়েন্ট হতে পারে। দেন সেই ক্লায়েন্ট আমাকে একটা রেসপন্স দিবে, সেই রেসপন্সটাকে আমি আবার কি করব, আমার ইউজারের কাছে পাঠাবো। এই যে একটা জার্নি, এই যে একটা ফুল জার্নি, এগুলো সবকিছু কি আমি একটা ফাইলের ভিতরে লিখবো? কখনোই না। এগুলোর জন্য প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমি মডিউল ব্যবহার করব, ঠিক আছে? একটা হচ্ছে আপনার এমবেডিং এর জন্য এমবেডার থাকবে, তারপর হ্যালো হচ্ছে আপনার সিমিলারিটি। ভাই, একটা কেউ কি কোশ্চেন কথা ছিল। বলতে চান? এই টপিক রিলেটেড যে টপিকে কথা বলতেছি। জি ভাই। ভাই, এখানে এমবেডিং বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, গুড কোশ্চেন। আমি এটা স্কিপ করে গেছিলাম হয়তো। ঠিক আছে, আমি এমবেডিং এর বিষয়টা বলতেছি, এটা শেষ করিনি, ঠিক আছে? তো এই যে ফুল প্রসেসটা, এটার জন্য আমরা কি করব, মাল্টিপল ডিফারেন্ট মডিউল আমরা ব্যবহার করব, ঠিক আছে? মাল্টিপল মডিউল, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ভালো কোশ্চেন করছেন যে আমাদের এখানে এমবেডিং বলতেছি, এমবেডিং বলতে আসলে আমরা কি বুঝাই? এমবেডিং জিনিসটা হচ্ছে, ধরেন আমরা যে ন্যাচারালি কথা বলতেছি, আমরা যে কথা বলতেছি এটা কি
একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা টেক্সট আপনি বলতে পারেন। আমরা যখন মেসেজ দিচ্ছি এটা টেক্সট আকারে যাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা তো টেক্সট বুঝি, মেশিন কিন্তু টেক্সট বোঝে না। আমাদের এই যে কম্পিউটার আছে, এই কম্পিউটার কিন্তু আমরা এই যে লিখতেছি, এই যে লেখা আমরা পড়তেছি, এগুলো কিন্তু আমরা দেখতেছি যে লেখা, বাট কম্পিউটারের কাছে এগুলো কি, এগুলো জাস্ট বাইনারি ভ্যালু, ঠিক আছে। আমরা যদি একদম মেশিন লেভেলে চিন্তা করি, এগুলো কি বাইনারি ভ্যালু, বা আমাদের এখানে যদি বলি ইমেজের পার্সপেক্টিভে, তাহলে একটা পিক্সেল ভ্যালু, ঠিক আছে। তো এই পিক্সেল ভ্যালু গুলো আমাদের কম্পিউটার কিন্তু এই যে টেক্সট আকারে আমরা পাঠাচ্ছি, এই টেক্সট গুলো কিন্তু কম্পিউটার ডিরেক্টলি বোঝে না। টেক্সট গুলো কম্পিউটারকে বোঝানোর জন্য কি করতে হয়, এগুলোকে নাম্বারে কনভার্ট করতে হয়, ঠিক আছে। তো এই যে নাম্বারে কনভার্ট করা, এটাকেই আমরা বলতেছি এমবেডিং, ঠিক আছে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, সো এই টপিকে কি আর কারো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এই টপিকে যদি কোশ্চেন না থাকে, আমরা নেক্সটে আসি। নেক্সট পয়েন্ট আমরা কি বলতেছি দেখেন, র্যাগ শুড বি ট্রিটেড অ্যাজ সাবসিস্টেম। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে আসছি। আমি এখানে শুধুমাত্র এলএলএম এর কথা বললাম, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, নট অনলি ফর এলএলএম। এই জিনিসটা আহ, আপনি যে কোনো মনে করেন লোকাল এআই সিস্টেম বিল্ড করেন, আপনি এমএল বলেন, ডিএল বলেন, যে কোনো ধরনের এআই সিস্টেম বলেন, সেটার জন্য কি এই জিনিসটা ট্রু। আপনি আপনার লজিক গুলোকে সবসময় সেপারেটেড রাখবেন, কখনোই একটা প্রসেসরের ভিতরে কখনোই এই জিনিসগুলোকে রাখবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন চলেন আমরা একটা কাজ করি। আহ আরো ফার্দার যাওয়ার আগে আমরা একটা উদাহরণ দেখে ফেলি, ঠিক আছে। আমাদের জাস্ট একটা ছোট্ট শর্ট উদাহরণ আমরা দেখি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ওসিআর মডেল, ঠিক আছে। তো ওসিআর মডেল বলতে, ওসিআর মডেল তো আসলে আমরা দেখতে পাই না, মডেলটা কি কাজ করে সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে উম, একটা পিডিএফ দিই, মূলত এটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পারচেজ অর্ডার থাকে গার্মেন্টসে, সেই পারচেজ অর্ডার গুলোকে অটোমেটিক্যালি সেই পারচেজ অর্ডার থেকে রিকোয়ার্ড ইনফরমেশন গুলোকে এক্সট্রাক্ট করে সিস্টেমে স্টোর করা, ঠিক আছে, এবং প্রয়োজন অনুসারে সেখান থেকে ডেটা গুলোকে ইউজ করা। তো এটা একটা গার্মেন্টস কোম্পানির জন্য তৈরি করা। তো আমরা একটা ডেমো এখান থেকে দেখি, ঠিক আছে। তো এই ডেমোটা রান হতে কিছুক্ষণ সময় লাগবে। ইন দ্য মিন টাইম চলেন আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের ডেমোটাতে আসলে কি আছে সেটা দেখি, ঠিক আছে। আমাদের রেজাল্ট চলে আসছে যদিও। এই ডেমোটা হচ্ছে এরকম একটা পারচেজ অর্ডার, ঠিক আছে। এরকম একটা পারচেজ অর্ডার যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, এরকম কমপ্লেক্স টেবিল আছে, ঠিক আছে। কমপ্লেক্স টেবিল আছে, বিভিন্ন ধরনের ডেট আছে, ইনফরমেশন আছে, স্টাইল ডেসক্রিপশন আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। এবং আমাদের কাজ হচ্ছে এই বিভিন্ন টাইপের ইনফরমেশন থেকে আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন গুলোকে এক্সট্রাক্ট করে আমাদের সিস্টেমে নিয়ে আসা। যেমন দেখেন আমাদের এখানে কলাম ওয়াইজ স্টাইল ডেসক্রিপশন গুলো চলে আসছে, ঠিক আছে। তারপর পারচেজ অর্ডারের যে নাম্বারটা সেটা চলে আসছে, তারপর শিপমেন্টের যে ডেট এটা চলে আসছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের পাবলিক শিপমেন্ট আর শিপমেন্ট ডেটটা সেম। তারপর ডেলিভারি যে কান্ট্রি সেটা চলে আসছে, ঠিক আছে। তারপর কান্ট্রি, শিপমেন্ট ডেট, এরকম যত ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। কোয়ান্টিটি, প্রাইস, তারপরে প্রিয় রিসিভ ডেট, ঠিক আছে, ফাইল নাও, এই ধরনের সব ইনফরমেশন গুলো চলে আসছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমাদের পিওর মধ্যে হচ্ছে প্রাইসটা উল্লেখ করা থাকে না, এই জন্য প্রাইস গুলো 0। তো এই যে দেখেন, আমাদের এরকম যদি কোনো একটা ওসিআর সিস্টেম হোক বা চ্যাটবট হোক, যে কোনো একটা এআই রিলেটেড সিস্টেম হোক, আমাদের সিস্টেম থেকে কি করতে হবে, আমাদের এআই যে পার্টটা আছে এই এআই পার্টটাকে আমাদের মেইন সিস্টেম থেকে এমন ভাবে রাখতে হবে যেন এটা সিমালটেনিয়াসলি একই সাথে দুইজন মিলে কাজ করতে পারে। এট দ্য সেম টাইম তাদের যে রিলেটেড লজিক গুলো আছে সেই লজিক গুলো যেন একজন আরেকজনের সাথে কখনোই কনফ্লিক্ট না করে বা ওভারল্যাপ না করে, ঠিক আছে। তো এরপরে
আমরা হচ্ছে, আমাকে জাস্ট একটা মিনিট টাইম দিবেন। জি ভাইয়া। হ্যালো, হ্যাঁ জামাল জিহাদ, ভাই শুনতে বলো। পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি আচ্ছা। সবাই আজকে ওয়েবিনার আসছেন, সবাইকেই স্বাগতম। এন্ড আমি ওয়েবিনার হোস্ট করতে পারিনি, এর আজকে কিছু টেকনিক্যাল এরর ছিল। তো আজকে আপনাদের ওয়েবিনারে হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিয়েছি, একটু অ্যাটেন্ডেন্স ফর্ম গুলো পূরণ করবেন। যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্ম গুলো পূরণ করবেন ইনশাল্লাহ, তাদেরকে ইনশাল্লাহ স্পেশাল যে প্রাইজ গুলো আছে এন্ড গিফট গুলো আছে ওগুলো পৌঁছে দেওয়া হবে লোকেশনে, এন্ড দেন কল দিয়ে এগুলো জেনে নেওয়া হবে ইনশাল্লাহ। আহ আচ্ছা ভাই, আপনি কন্টিনিউ করুন, ওদিকে আরেকটা ওয়েবিনার আছে। ওকে ভাইয়া, ওকে, ঠিক আছে। ঠিক আছে থ্যাংক ভাইয়া। ইউ। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ওকে, ওকে। তো নেক্সট পয়েন্টে চলে আসি। আমাদের র্যাগ সিস্টেম, এখানে স্পেসিফিক্যালি র্যাগ নিয়ে আলোচনা, যে র্যাগ শুড বি ট্রিটেড অ্যাজ সাব সিস্টেম। ঠিক আছে। তো একটা সাব সিস্টেম বলতে আসলে কি বুঝাচ্ছি, মানে আমাদের মেইন সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে। সাব সিস্টেমটা কি, আমাদের মেইন সিস্টেমের একটা পার্ট হিসেবে কাজ করবে, পার্ট অফ মেইন সিস্টেম। তো এটা শুধুমাত্র র্যাগ না, আবারও বলতেছি, এটা শুধুমাত্র র্যাগ না। আপনি যখনই কোনো এআই প্রসেস চালাবেন, সেটা কম্পিউটার ভিশন রিলেটেড হতে পারে, এনএলপি রিলেটেড হতে পারে, ডিপ লার্নিং যে কোনো মডেল হতে পারে, সেই জিনিসটা কি হবে, এটা একটা সাব সিস্টেম হিসেবে এটাকে কাউন্ট করবেন। তো সাব সিস্টেম হিসেবে কাউন্ট করার অনেকগুলো বেনিফিট আছে। ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আহ, আপনার যে লজিক গুলোকে সেপারেট রাখা। পাশাপাশি আপনার যে সাব সিস্টেম হিসেবে যখন আপনি এটাকে রাখতেছেন ডিফারেন্ট প্রসেস হিসেবে, তখন আপনার মেইন যে প্রসেসটা আছে এটা কখনো ব্লক হয়ে থাকবে না। ঠিক আছে। এই জিনিসটা নিয়ে আরো ডিটেলস আলোচনা একটু পরে আসবো, মেইন সিস্টেম কিভাবে ব্লক হয়ে যেতে পারে। তো আমাদের দেখেন, র্যাগ বেস সিস্টেমে আসলে জিনিসটা কিভাবে কাজ করে এটা অলরেডি আমি মুখে বলে ফেলছি। তো ইউজার একটা কোশ্চেন করতেছে বা মেসেজ দিচ্ছে, কোশ্চেন হতে পারে, মেসেজ হতে পারে, কুয়েরি প্রসেসিং, অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা আছে এখানে যদি কোনো প্রি প্রসেসিং লাগে সেই প্রি প্রসেসিং, দেন হচ্ছে এমবেডিং, তারপর ভেক্টর সার্চ, বা এটা যেটা আমি বললাম সিমিলারিটি সার্চ, সেম জিনিস, সিমিলারিটি সার্চ, দেন হচ্ছে মেটাডাটা ফিল্টারিং, যদি আমাদের কোনো ডেটা থাকে আর কি, সেটা ফিল্টারিং, রি র্যাঙ্কিং, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে। রি র্যাঙ্কিং এটা হচ্ছে র্যাক সিস্টেমের একটা অ্যাডভান্স ওয়ে। এটার মাধ্যমে হচ্ছে আমাদের যে রিট্রিভ যে ডেটাগুলো আছে সেগুলোর রিলেভেন্সি আসলে যাচাই করে রির্যাঙ্ক করা হয়, যাতে আমরা বেস্ট পসিবল যে আউটকাম আছে, বেস্ট পসিবল যে রেসপন্স আছে, সেটা যেন আমরা প্রোভাইড করতে পারি। নেক্সট হচ্ছে কনটেক্সট কনস্ট্রাকশন। ঠিক আছে। কনটেক্সট কনস্ট্রাকশন এটা হচ্ছে জাস্ট আমাদের যে কোশ্চেন আসছে, আমাদের যে রেসপন্স আসছে, তার ভিত্তিতে আমরা কি রেসপন্স দিব সেটা হচ্ছে এখানে বিল্ড করবা। ঠিক আছে। তো এখানে হতে পারে যে আমরা শুধুমাত্র চ্যাটবট ক্রিয়েট করতেছি না, হতে পারে চ্যাটবটের সাথে আমাদের এই যে ওসিআর মডেলটা কানেক্টেড। তখন কিন্তু তাকে এটা ডিসাইড করতে হবে যে ওসিআর যদি কানেক্টেড হয়, সে আসলে কিভাবে ওসিআরটাকে ইউজ করবে বা কিভাবে এখানে কল করবে। তো এখানে হচ্ছে এই কনটেক্সটটাকে তার কনস্ট্রাক্ট করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে। আচ্ছা, লাস্টলি হচ্ছে এই জিনিসগুলোকে সে এলএলএম এ পাঠালো, এলএলএম এ পাঠানোর পর সেখান থেকে অ্যান্সার আসলো। পাশাপাশি সাইটেশন বলতে হচ্ছে আমরা, সাইটেশন বলতে বোঝাচ্ছি যে যে ডেটাগুলো সে কোথা থেকে রিট্রিভ করছে, কোন কন্টেক্সটে, এই জিনিসগুলোকে সে নোট করে দিবে। ঠিক আছে। অর্থাৎ সোর্স অফ ডেটা, সোর্স অফ ইনফরমেশন, এই হচ্ছে মোটামুটি একটা প্রসেস। ঠিক আছে। তো এই যে প্রসেস, এখানে কিন্তু আমরা দেখতেছি যে একটা র্যাগ বেস সিস্টেমে, শুধুমাত্র র্যাগের কথা যদি বলি, সেখানে কিন্তু এতগুলো প্রসেস হচ্ছে। ঠিক আছে। তো এটা কখনোই আমাদের মেইন প্রসেসের ভিতরে কখনোই থাকবে না, বা মেইন সিস্টেমের ভিতরেও থাকবে না। এটা হচ্ছে সাব সিস্টেম আকারে থাকবে, এবং এটাকে হচ্ছে আমরা প্রয়োজন অনুসারে হচ্ছে কল করব। আচ্ছা, এখানে ছোট্ট একটা স্ট্রাকচার দিয়ে রাখছি, এবং প্রজেক্টের স্ট্রাকচারে আমরা আসলে এই জিনিসগুলো দেখবো যে প্রজেক্টের স্ট্রাকচারটা দেখতে কেমন হয়। ঠিক আছে। একটা এক্সাম্পল আপনাদের দেখাবো।
আহ, আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট পয়েন্টে চলে আসি। আচ্ছা, এই পয়েন্টে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, পয়েন্ট 5-এ কোনো কোশ্চেন থাকে আপনাদের? ভাইয়া কোনো কোশ্চেন নেই, কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে, করতে পারি? অন্য কোশ্চেন থাকলে আমরা শেষের দিকে নেই। আচ্ছা ঠিক আছে। ওকে। ভাই ওই মেটা ডাটা ফিল্টারিং এই ব্যাপারটা আরেকটু তো এক্সপ্লেন করবেন। আচ্ছা। এখানে কি হবে আলটিমেটলি? আমরা যেমন সিমিলারিটি সার্চটা ব্যাপারটা বুঝলাম, যে জিনিস যে কন্টেন্ট আমরা ভেক্টর ডাটাবেসে রাখলাম, আর যখন ইউজার কোশ্চেন করবে তখন সে কোশ্চেনটাকে আমরা এমবেডিং করে আমরা ম্যাচিং মানে ম্যাচ করা ট্রাই করব, যে কোন কোন চাঙ্কের সাথে আমাদের এটা যায় কোশ্চেনটা, সেইগুলো আমরা তুলে নিয়ে আসবো। কিন্তু এই যে মেটা ডাটা ফিল্টারিং, এটা আসলে কিসের ভিত্তিতে ফিল্টারিং করবেন, বা এটা আলটিমেটলি কিভাবে ফিল্টারিংটা হয়, এবং সেটা আমরা কিভাবে আমরা তুলবো যখন আমরা ইউজার যখন কোশ্চেন করে তখন কিভাবে মেটা ডাটা ফিল্টারিং এর মাধ্যমে আমরা চাঙ্ক গুলো তুলবো আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা আসলে খুব মানে টার্মটা মনে হচ্ছে খুবই ফ্যান্সি একটা টার্ম হয়ে গেছে, বাট জিনিসটা আসলে খুবই ইজি একটা জিনিস। ঠিক আছে, আপনি রির্যাঙ্কিং বুঝতে পারতেছেন, ভেক্টর সার্চ বুঝতে পারতেছেন, ঠিক আছে, বাট মেটা ডাটা ফিল্টারিংটা হয়তো ওইভাবে আপনি ইয়ে করেন নাই। তো এটা যদি আমি বলি, ভেক্টর বা সিমিলারিটি সার্চের পরেই দেখতেছেন কি মেটা ডাটা ফিল্টারিং, তারপর হচ্ছে রির্যাঙ্কিং, তাই না? তো রাইট। রির্যাঙ্কিং কি আমাদের হচ্ছে রিলেভেন্ট যে ইনফরমেশন গুলোকে সেটাকে আবার র্যাঙ্ক করা, যে আমাদের রিলেভেন্সির ভিত্তিতে র্যাঙ্ক করা, তাই না, যাতে জি আমরা জি। বেস্ট পসিবল আউটকামটা পাই। মেটাডাটা ফিল্টারিংটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা যে কোশ্চেন করছি, আমরা কিন্তু সব সময় কোশ্চেন জেনে বুঝে করি না, তাই না? ধরেন আমার নলেজের ঘাটতি আছে, আমি জানি না, আমি না জানলে এক ধরনের কোশ্চেন করবো, আর আমি যদি জানি তখন কিন্তু ডিফারেন্ট টাইপের কোশ্চেন হবে, তাই না? রাইট রাইট রাইট। মেটাডাটা ফিল্টারিংটা কি করে, সে হচ্ছে এই ভেক্টর সার্চের পরে বা সিমিলারিটি সার্চের পরে যে রেজাল্ট আমরা পাচ্ছি, ঠিক আছে, এই রেজাল্টের উপর ভিত্তি করে আবার স্ট্রিক্ট কিছু রুল রুল আমরা যদি এটাকে রুল বেসড ফিল্টারিং বলি, তাহলে দেখবেন যে খুব ইজি হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, এখন জিনিসটাই মানে ক্লিয়ার না? অর্থাৎ কিছু কিছু আহ, আমাদের স্পেসিফিক রুল থাকবে, যে রুলের এগেনস্টে সে এটাকে ফিল্টার করবে। যেমন আমি ছোট্ট যদি একটা উদাহরণ দেই, ঠিক আছে, ছোট্ট যদি একটা উদাহরণ দেই, ধরেন আপনি আহ যে কোনো একটা জিনিস নিয়ে সার্চ করতেছেন বা যে কোনো একটা জিনিস নিয়ে মেসেজ দিলেন। এখন সেই মেসেজে আপনার স্পেসিফিক ভাবে কোনো একটা ইনফরমেশন আপনার দেয়া যাবে না। ধরেন কোম্পানির হিডেন ইনফরমেশন আছে, যেটা কিনা শুধুমাত্র ম্যানেজমেন্ট লেভেলের কেউ হলে সে অ্যাক্সেস পাবে, নর্মাল ইউজার অ্যাক্সেস পাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন? সেই ক্ষেত্রে কিন্তু সেই আমাদের সেই রুলটা কিভাবে এআই এর আরোপ করবেন প্রয়োজন আপনারা? নাই। আমি আমি সেটা আসলে মেইনলি আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে এই যে বললাম রুল বেসড, অর্থাৎ আমাদের এখানে কিছু মনে করেন কিওয়ার্ড হতে পারে, যেমন আপনি আপনার এখানে ভিতরে বলে দিচ্ছেন যে আমাদের এই কোম্পানির বর্তমান এটা যে কি সিস্টেম প্রম্পটে দিয়ে রাখবেন এরকম কিছু বলতে চাচ্ছেন আপনি? সিস্টেম প্রম্পটে দেয়া বলতে কি, আপনার ফিল্টারিংটা হবে এভাবে, আপনার যে রেজাল্ট আছে, ধরেন আপনি কোশ্চেন করছেন যে আমাদের যে কোম্পানি আছে এই কোম্পানির বর্তমান বার্ষিক আয় কত, ঠিক আছে, জি জি। অথবা ধরেন সেটাও তো হতে পারে, আবার এটা হতে পারে ধরেন যে অমুক দিনের হচ্ছে ট্রানজেকশনের পরিমাণ কত, ঠিক আছে, খুবই সেন্সিটিভ ইনফরমেশন, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। তো এটা তো শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট বা যে হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে কেউ একজন আছে সে জানতে পারে। এখন আমরা কিন্তু সেম এলএলএম ইউজ করতেছি, সেম ক্লায়েন্ট ইউজ করতেছি, এলএলএম ক্লায়েন্ট কিন্তু একটাই, তাই না? জি তো জি জি। এইখানে আমরা কিভাবে জিনিসটাকে ইয়ে করব, ফিল্টার আউট করব? তখন আমরা দেখবো যে আচ্ছা ইউজারকে, আমাদের এখানে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে কারেন্ট ইউজারটাকে, কারেন্ট ইউজারকে, এবং আরেকটা জিনিস হচ্ছে তার কি এই পারমিশনটা কি আছে কিনা। এই দুইটা জিনিস কিন্তু চেক করলেই আমাদের এই জিনিসটা খুব ইজি হয়ে যায় ফিল্টার আউট করা। তো আমি কারেন্ট ইউজ এটা বের করার জন্য আমার কি এলএলএম আসলে এই জিনিসটা বের করতে পারবে, কারেন্ট ইউজার বের করা? না না, এটা তো আমার এপিআই পারবে। আমি অথ আমার কোনটা আমার ইয়ে করে। আমার মেইন সিস্টেম পারবে, ঠিক হুম আছে, অথেন্টিকেশন বা অথ রাউট পারবে, অথেন্টিকেশন হুম হুম। সার্ভিস পারবে। আবার হ্যাশ পারমিশন, এটাও কি অথেন্টিকেশন বা অথরাইজেশনের যে সার্ভিস আছে সে এটা ফাইন্ড আউট করবে যে আচ্ছা আমাদের কারেন্ট ইউজার যে আছে তার কি এই পারমিশনটা আছে কিনা। এন্ড এই দুইটা ইনফরমেশন নিয়ে তখন সে দেখবে যে আচ্ছা আমাকে যে কোশ্চেন করছে, যে ইনফরমেশন আমার দিতে হবে, এই ইনফরমেশনটা আসলে তাকে দেয়া যাবে না, পসিবল না, রাইট?
তখন হচ্ছে সে এই রুলটা অ্যাপ্লাই করে দিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। মানে এটা আমার মনে হচ্ছে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আলাদা একটা স্ক্রিপ্টিং থাকবে, আলাদা একটা ফাইল থাকবে, ঠিক আছে? এবং সেই ফাইলে আমরা হচ্ছে এই দুইটা জিনিস পাঠাই দেবো, সে অ্যানালাইসিস করবে, করে এটা কি দেওয়া যাবে কি দেবো না সে ডিসিশনটা দিবে। যদি ইয়েস বলে শুধু তাহলে আমরা শুধু দেওয়া ডাটাটা পাঠাই যাবে দিব। কি যাবে না এটা না, শুধু দেয়া যাবে কি যাবে না বিষয়টা এরকম না, এখানে আরো অনেক ধরনের হতে পারে। থাকতে পারে, ঠিক জাস্ট আমি আছে? একটা সিনারি যেমন বললাম আর কি, ধরেন, জাস্ট। হ্যাঁ জাস্ট একটা সিনারিও, যেমন আরেকটা সিনারিও এরকম হতে পারে, আমি যখন বললাম যে আমাদের কোম্পানি পলিসি একটা সামারি করে দিতে, আমাদের কোম্পানি পলিসি মনে করেন প্রতি বছরে একটা নতুন ভার্সন আসে, ঠিক আছে, জি জি ইয়ারলি জি নতুন একটা ভার্সন আসছে, প্রতি বছর শেষে তো একটা রিভাইজ হয়, তাই না? তো নতুন জি জি ভার্সন আছে, এখন আমি যখন বলতেছি যে আমার কোম্পানি পলিসির একটা সামারি আমাকে দাও, তো তখন তার কি করা উচিত? সে দেখলো যে তার কাছে অনেকগুলো কোম্পানি পলিসি আছে, সে তখন কি করবে? তাকে বেস্ট বা একদম লেটেস্ট যে সরি লেটেস্ট যে ভার্সন। আমাদের পলিসিটা আছে, লেটেস্ট ভার্সনটা থেকে আমাকে দিতে হবে, তাই না? তো জি এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে একদম স্ট্রিক্ট রুল বেস সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করা, যে যে আমাকে এই জিনিসটাই দিতে হবে এবং এই এর ভিত্তিতে দিতে হবে, ঠিক আছে, যেখানে আমরা স্ট্রিক্ট রুল গুলো অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট স্টেপে চলে আসি, বা নেক্সট আমাদের পয়েন্টে চলে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেপারেট র্যাগ ইনজেকশন, মানে ডাটা ইনজেকশন। প্রথম কথা হচ্ছে ডাটা ইনজেকশন, ঠিক আছে? আমরা ডাটা যে ইনজেস্ট করতেছি, ডাটা যে ভিতরে যাচ্ছে আমাদের সিস্টেমের ভিতরে, ঠিক আছে? তো ডাটা বা ডকুমেন্ট যাই বলি না কেন, এই ডাটা বা ডকুমেন্ট ইনজেস্ট করার জন্য আমাদের র্যাগ সিস্টেমের মধ্যে এটার জন্য কি সেপারেট একটা লেয়ার থাকবে, ঠিক আছে? ইনজেকশন লেয়ারটা কি থাকবে? সেপারেট থাকবে। তো এটার জন্য আসলে কি করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আসলে এখানে যে পার্ট গুলো আমরা আলোচনা করছি সবগুলো ইম্পর্টেন্ট পার্ট। আমরা এখানে আবার চলে আসি, এখানে আমরা যদি বলি যে আমরা একটা পিডিএফ এখানে আমরা ইম্পোর্ট করতেছিলাম, সরি পিডিএফ একটা হচ্ছে এখানে আমরা ইনপুট দিচ্ছিলাম, সেই পিডিএফটাকে আমরা আমাদের ওসিআর প্রসেসরের কাছে পাঠাচ্ছিলাম, ওসিআর মডেল সেটাকে প্রসেস করে আমাদের এখানে রেজাল্ট দিল, সেই রেজাল্টটাকে আমাদের ব্যাকএন্ড আবার মডিফাই করে সুন্দর একটা ফরম্যাটে আমাদেরকে দিয়ে দিল। ঠিক আছে, এই যে প্রসেস গুলো ডাটা যে ইনজেস্ট করতেছি, এখন মনে করেন এখানে আমি মাল্টিপল ফাইল কিন্তু চাইলে একসাথে দিতে পারি, ঠিক আছে? তো আমি চাইলে একটা দিলাম, হ্যাঁ, আমি চাইলে আরেকটা ফাইল দিলাম, আমি চাইলে আরেকটা ফাইল দিলাম। এই যে আমি যখন মাল্টিপল ডিফারেন্ট ফাইল দিব এবং অনেকগুলো ফাইল যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি হতে পারে আমাকে বলেন তো, সিনারিওটা কেমন হতে পারে? এনিওয়ান? মানে আপনি কোন মানে প্রেক্ষাপট থেকে কোশ্চেনটা আসলে করতেছেন এটা বুঝতেছি না। যদি মাল্টিপল ফাইল দেওয়া হয় তাহলে কি হতে পারে? একটা হতে পারে যে আমরা একটা মানে ফাইল নিব মানে আমাদের এবং যে সেটাকে আমরা এপিআইটা আছে, ওসির কাছে পাঠাই দিব। হ্যাঁ, আমাদের ওসিআর কে মনে করেন পাঠাচ্ছি, এখন Yes. এখানে খেয়াল করেন, আমরা যখন পাঠাচ্ছি, আচ্ছা এই নিচের ফ্লোটা আগে খেয়াল করি, নিচের হুম ফ্লোতে কি হুম বলতেছি, আপলোড পিডিএফ, হুম এক্সট্রাক্ট টেক্সট, ওসিআর ইফ নেসেসারি, যদি ওসিআর প্রয়োজন হয়, দরকার চাঙ্ক, হয়। জেনারেট এমবেডিং, তারপর হচ্ছে ভেক্টর ডেটাবেজের মধ্যে স্টোর করা, ঠিক আছে? এই যে রাইট বিভিন্ন রাইট প্রসেস গুলো আছে, তো এটা কিন্তু ইচ এন্ড এভরি পিডিএফ এর জন্য এই হবে। প্রসেসটা চলবে, তাই না? রাইট ঠিক আছে, তো এই রাইট যে এখন আমরা ডকুমেন্ট যখন ইনজেস্ট করতেছি আমাদের সিস্টেমের ভিতরে, তখন এই প্রসেস গুলো কিন্তু সবার জন্য কি সত্য, সবার জন্য কি সত্য। তো এই জিনিসটা যখন আমরা করব, তখন আমরা মাথায় রাখবো যে এই যে আমরা ডেটা ইনজেস্ট করতেছি, আমরা আপলোড করার পরে টেক্সট এক্সট্রাকশন, ওসিআর, এই যা যা প্রসেস চালাচ্ছে, এই প্রসেস গুলোর জন্য যেন আমাদের ইনপুট লেয়ারটা কখনোই ব্লক না করে, ইনপুট লেয়ারটা কখনোই কি না করে, ব্লক না ব্লক করে। না করে। তো আমাদের একটা প্রসেস ধরেন ডেমো ওয়ান হচ্ছে আমাদের ইনজেস্ট করলাম, সে ফুল প্রসেস হতে এবং রেজাল্ট দিতে মনে করেন 5 সেকেন্ড সময় নেবে, ঠিক আছে, ধরে নিচ্ছি 5 সেকেন্ড সময় নেবে। এরপরে সে ডেমো 2 কে নিবে, ঠিক আছে, ডেমো 2 এটা নিবে, নিয়ে এই কাজটা করবে। এখন এইভাবে যখন আমরা একটার পর একটা করতে যাব, সে ফর এক্সাম্পল আমি ডেমো 1 দিলাম শুধুমাত্র, ডেমো 1 দিয়ে মনে করেন চুপচাপ বসে আছে, ঠিক আছে? তো আমি রেজাল্টের জন্য ওয়েট করতেছি। এখন আমার তো এরকম হতেই পারে যে ডেমো 1 আমি দিলাম,
এখন 5 সেকেন্ড হওয়ার আগেই আমার মনে হলো যে আমার ডেমো 2 তো দেওয়া দরকার ছিল, আমি আবার এটা দিতে দিতে চাচ্ছি, তখন কি করব? তখন কিন্তু আমার এটার জন্য ওয়েট করে বা ব্লকিং থাকলে কিন্তু চলবে না। আমাদের সিস্টেমটা এমন ভাবে বিল্ড করতে হবে যেন আমাদের ডকুমেন্ট ইনজেকশনের যে লেয়ারটা আছে এই লেয়ারটা যেন প্রসেসিং লেয়ারের সাথে কনফ্লিক্ট না হয়। ঠিক আছে, ডকুমেন্ট ইনজেস্ট হলো, সে সাথে সাথে এটাকে পাস করে দিবে আমাদের ব্যাকগ্রাউন্ড জবে বা প্রসেসিং যে জব আছে সেখানে পাঠিয়ে দিবে। প্রসেসিং জবে গিয়ে যাওয়ার পরে সে হচ্ছে প্রসেস করতে থাকবে। ঠিক আছে, ইন দ্য মিন টাইম আমাদের প্রসেসিং যখন প্রসেসিং যে ইয়েটা আছে জব আছে, বা এখানে আমরা যদি বলি এটা ওয়ার্কার, এই ওয়ার্কার কি করবে, আমাদের ইনজেকশন লেয়ারে আবার সে কি করবে, একটা রেসপন্স দিবে, বলবে যে এটা রিসিভ, ঠিক আছে, প্রসেসিং, এরকম কিছু একটা রেসপন্স দিবে। সে তখন আবার কি করবে, সে আপনাকে এই মেসেজটা দিবে যে ঠিক আছে, সাকসেসফুলি রিসিভ, প্রসেসিং বা পেন্ডিং, এরকম কিছু একটা দিবে। ঠিক আছে, এবং একটা জব আইডি আপনাকে মনে করেন হ্যান্ডেল করে দিল, যেটা দিয়ে আপনি পরবর্তীতে 5 সেকেন্ড পরে হোক 10 সেকেন্ড পরে হোক আপনি আপনার রেজাল্টটাকে আবার রিট্রিভ করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এখন কি হলো, আপনার যে ইনপুট লেয়ারটা আছে বা ইনজেকশন লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু ফ্রি হয়ে গেল, সে আপনার ডেটাটা পাস করে দিয়ে ফ্রি হয়ে গেল। আপনি সাথে সাথে চাইলে আরেকটা ডেটা দিয়ে দিতে পারেন, আরেকটা ডেটা দিয়ে দিতে পারেন, মাল্টিপল ডেটা আপনি দিতে পারতেছেন। আপনার ওই একটা ডেটা দিয়ে আপনি ভুল করছেন বা মনে ছিল না, আপনি আবার সবগুলা শেষ হওয়ার পরে আবার আরেকটা ডেটা দিবেন, এরকমটা আসলে করতে হবে না। ঠিক আছে, সিমিলারলি আরেকটা কি এখানে আছে, কুয়েরি। আমার একটা কোশ্চেন, এই যে প্রসেসিং ওয়ার্কার যেটা বলেন, এটা কি এই যে আমরা যে মেসেজ কিউ যেটা ইউজ করি আর কি, ব্যাপারটা কি ওরকম? রাইট 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 রাইট, বুঝতে এটা পারছি, একটু ঠিক আছে। পরেই আসবো, মেসেজ ব্রোকারের বিষয়টা একটু পরেই আসবো। আচ্ছা, এরপর হচ্ছে কুইরিং। কুইরি যে বিষয়টা, এটা কি, ইটস ইউজুয়ালি রিকোয়েস্ট টাইম, আপনি যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন এটা আসলে কিরকম টাইম নিতেছে, এটাও সেম। আপনি একটা কোশ্চেন করছেন, আপনি একটা অ্যান্সার জেনারেট করতে যাচ্ছেন, ঠিক আছে, জেনারেট কোয়েরি এমবেডিং, অর্থাৎ কোশ্চেনটাকে আপনার এমবেডিং এ পরিণত করা, ভেক্টর সার্চ করা, রিট্রিভ চাঙ্ক, চাঙ্ক রিট্রিভ মানে আপনার যে ডকুমেন্ট গুলো আছে নেসেসারি ডকুমেন্ট রিট্রিভ করবে, এন্ড দেন সেটা এলএলএম কে পাঠাবে। ঠিক আছে, সেম জিনিস এই ডকুমেন্টের মতোই আর কি। আচ্ছা, আহ তারপর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, ডেটাবেস। ডেটাবেস ছাড়া তো আসলে কোনো সিস্টেম কাজ করবে না, ডেটাবেস লাগবে, যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করতেছি। তো ডেটাবেস অ্যাক্সেস শুড হ্যাভ এ ক্লিয়ার বাউন্ডারি। ঠিক আছে, তো ডেটাবেস অ্যাক্সেস শুড হ্যাভ এ ক্লিয়ার বাউন্ডারি, এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি, আমাদের ডেটাবেসে যে আমরা অ্যাক্সেস করব, আমরা ডেটাবেসে নর্মাল ইউজার হিসেবে অনেক সময় অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, মানে ডিরেক্ট অ্যাক্সেস তো করবো না অবশ্যই, আমাদের কাছে ডেটাবেস থেকে ইনফরমেশন আসতে পারে, নর্মাল ইউজারের কাছেও আসতে পারে, আবার অ্যাডমিনের কাছেও ডেটাবেস থেকে কি আসতে পারেন, রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, তো আমাদের যে, আচ্ছা এখানে আমরা বিভিন্ন টার্ম দেখতেছি, এই টার্ম গুলো আপাতত না বুঝলে কোনো সমস্যা নাই, এটা পরে আমরা বলতেছি। তো আমাদের এই যে বিভিন্ন ধরনের ইউজার আমরা আছি, তাদের জন্য বিভিন্ন ধরনের কোয়েরি যেগুলো আছে, ঠিক আছে, এই কোয়েরি গুলোকে আমরা কখনোই স্ক্যাটার্ড রাখবো না, এদেরকে সুন্দরভাবে একটা স্পেসিফিক বাউন্ডারির মধ্যে রাখবো, আমাদের স্পেসিফিক লজিকের মধ্যে রাখবো। ঠিক আছে, যেমন আমি এই ফ্লোটাতে পরে আসি, বা এই ফ্লোতে আপনি যদি দেখেন তাও দেখতে পারেন, সমস্যা নেই। আমরা যদি এখানে দেখি, আমাদের চ্যাটের ভিতরে সার্ভিস ডট পাই আছে, সেই সার্ভিস ডট পাই এটা আবার কি করতেছে, রিপোজিটরি ডট পাই কে কল করতেছে, রিপোজিটরি ডট পাই এটা আবার করতেছে কি, এসকিউএল আলকেমি কে কল করতেছে, সেটা পোস্টগ্রেসকিউএল এ যাচ্ছে। বিষয়টা আসলে কি হচ্ছে, এই সার্ভিস ডট পাইটা হচ্ছে অ্যাকচুয়াল বিজনেস লজিক। ঠিক আছে, চ্যাটের যে লজিকটা আছে সেই লজিকটা এর মধ্যে আছে। সেই দেখতেছে যে আমাকে কোনো অ্যান্সার করতে হলে আমাকে ডেটা রিট্রিভ করতে হবে ডেটাবেস থেকে, তো ডেটা রিট্রিভ করার জন্য কোথায় যাবে, সে রিপোজিটরি ডট পাইতে যাবে। রিপোজিটরি পাই আবার দেখলো যে আমি যদি ডেটা রিট্রিভ করতে চাই আমাকে কাকে ইউজ করতে হবে, এসকিউএল আলকেমি কে ইউজ করতে হবে। এসকিউএল আলকেমি জিনিসটা, এটা যারা বুঝতেছি না এটাকে জাস্ট এইভাবে মনে রাখি, এটা হচ্ছে একটা ট্রান্সলেটর, ট্রান্সলেটর। ঠিক আছে, তো কি ট্রান্সলেটর, আমাদের যে পাইথন কোড আছে সেই পাইথন কোড থেকে আমাদের এসকিউএল কুয়েরিতে কনভার্ট করে আবার এসকিউএল এর যে রেজাল্ট আছে সেটাকে আমাদের পাইথনে নিয়ে আসে, এই আর কি। তো সে কি করতেছে, একটা ট্রান্সলেটর হিসেবে কাজ করতেছে। তো আমাদের যে রিপোজিটরি ডট পাই আছে সে তার যে বিষয়গুলো আছে সেগুলো এসকিউএল আলকেমিকে বললো যে আমার এই ডাটা প্রয়োজন, এসকিউএল আলকেমি আবার কি করলো, সেটাকে ট্রান্সলেট করে আমাদের পোস্টগ্রেসকিউএল, পোস্টগ্রেসকিউএল হচ্ছে আমাদের ডেটাবেস। ঠিক আছে, তো আপনার মাই এসকিউএল বা পোস্টগ্রেসকিউএল এর নাম শুনে থাকবেন। তো ডেটাবেজের কাছে এই কোয়েরিটাকে পাঠাচ্ছে, ডেটাবেজ আবার কি করতেছে, সেই কোয়েরি অনুযায়ী রেজাল্ট পাঠাচ্ছে। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের প্রসেসটা। তো এই প্রসেসের মধ্যে আমাদের ডেটাবেস রিলেটেড দেখতেছি যে আমাদের কিছু লজিক আছে, ডেটাবেস রিলেটেড কিছু কোয়েরি আছে। তো ডেটাবেস রিলেটেড যে কোয়েরি গুলো আছে, এই কোয়েরি গুলো বা এই প্রসেস গুলোকে আমরা কখনোই কি করবো না আমাদের মেইন লজিকের সাথে মিশিয়ে ফেলবো না, অথবা আহ আমাদের যে বিভিন্ন ধরনের কুয়েরি আছে সেই কুয়েরি গুলোকে আমরা কখনোই কি করবো না একসাথে করে ফেলবো না। দেখেন চ্যাটের ভিতরে সার্ভিস ডট পাই আছে, আবার চ্যাটের ভিতরে যে আমাদের ডেটাবেস রিলেটেড যে ফাংশনালিটিস সেটা রিপোজিটরি ডট পাই এর ভিতরে রাখা আছে। ঠিক আছে, তো দুইটাই আমাদের চ্যাট মডিউলের ভিতরে আছে। ঠিক আছে, আবার ধরেন আমাদের অথেন্টিকেশন রিলেটেড যে বিষয় আছে সেখানে সেম প্রসেস, অথেন্টিকেশন করার জন্য বা কোনো একটা ইউজার আসলে অথেন্টিকেটেড কিনা, ইউজারকে অথেন্টিকেট করার জন্য আমাকে কি করতে হবে, ডেটাবেসের কাছে যেতে হবে। তখন আমরা যাব কোথায়, অথ মডিউলে যাব। ঠিক আছে, তো এটা মনে করেন আমাদের অথ সার্ভিস, এবং অথ সার্ভিসের ভিতরে আবার আমাদের কি করতে হবে, আমাদের এরকম রেপোজিটরি ডট পাই বা এরকম কিছু একটা থাকবে যেটা হচ্ছে আমাদের ডেটাবেসকে কল করে সে দেখবে যে এই নামে কোনো ইউজার আছে কিনা, বা এই ইউজারের পাসওয়ার্ড সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, তো ডেটাবেজের এই ক্লিয়ার বাউন্ডারিটা থাকতে হবে। আমার যে কুয়েরি গুলো আছে, যে লজিক গুলো আছে ডেটাবেস রিলেটেড, সেগুলো তার স্পেসিফিক মডিউলের সাথে থাকবে। আচ্ছা, এটা বুঝতে পারছি। এটা যদি বুঝে থাকি, নেক্সট হচ্ছে মাল্টিপল এআই ফিচার। আমরা যে প্রথমেই বললাম যে আমরা যদি আমাদের এআই সিস্টেম বিল্ড করি, আজকে আমাদের একটা ফিচার আছে এআই ফিচার, কালকে দুইটা হবে, তারপরের দিন তিনটা হবে। তো এরকম মাল্টিপল এআই ফিচার যখন আমরা ইউজ করতেছি, মাল্টিপল এআই ফিচার গুলোকে, প্রত্যেকটা এআই ফিচারের লজিকটা থাকবে আলাদা, প্রত্যেকটার জন্য লজিকটা থাকবে আলাদা, সেটার সে অনুযায়ী আমাদের প্রসেস গুলো হবে কি আলাদা। ঠিক আছে, তো দেখেন এর আগে আমরা যখন বলতেছিলাম ফার্স্টের দিকে যে এলএলএম এলএলএম এর ব্যাপারটা যখন বলতেছিলাম, ডোন্ট পুট এলএলএম কোড ইনসাইড চ্যাট এপিআই। ঠিক আছে, তাদের জন্য এরকম মডুলার কোডের কথা বলছিলাম। সেম কথাটা এখন আবার কোথায় আসতেছে, আমাদের মাল্টিপল এআই ফিচারের জন্য। প্রত্যেকটা ফিচারকে এবার আপনি চিন্তা করেন যে ওই এলএলএম এর মতো বা এলএলএম রিলেটেড কোডের মতো, চ্যাট ডট পাই এর মতো। ঠিক আছে, তো প্রত্যেকটা এআই ফিচারের জন্য আপনি তখন কি আলাদা আলাদা মডিউল হ্যান্ডেল করবেন। যেমন এখানে আপনার হতে পারে এআই চ্যাট, ডকুমেন্ট হতে পারে, ডকুমেন্ট কিউএ। ঠিক আছে, ডকুমেন্ট থেকে আপনি অ্যান্সার জেনারেট করতে চাচ্ছেন বা সামারাইজ করতে চাচ্ছেন। ঠিক আছে, কোন একটা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, ক্লাসিফিকেশন, এটা তো খুবই মানে বেসিক টাস্ক। রিপোর্ট জেনারেশন, অর্থাৎ আপনার কাছে মাল্টিপল ডকুমেন্টস আছে, সেখান থেকে আপনি একটা রিপোর্ট জেনারেট করতে যাচ্ছেন। সামারাইজেশনের মতো না, এখানে আপনি একটা স্ট্রাকচার রিপোর্ট জেনারেট করতে যাচ্ছেন। অথবা আপনার কোনো এজেন্টি কাজ হতে পারে যেটা আপনি ব্যবহার করতে যাচ্ছেন। যেটাই করেন না কেন, আপনার এই যে বিভিন্ন ধরনের ফিচার গুলো আছে, এই ফিচার গুলোর জন্য প্রত্যেকটা লজিক লেয়ারটা সেপারেট থাকবে, এবং তাদেরকে আমরা কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলে রাখবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা শেষে রাখি। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মডিউল, এই মডিউলের ভিতরে আমরা চ্যাট মডিউল দেখতে পাচ্ছি, র্যাক মডিউল দেখতে পাচ্ছি, সামারাইজেশন মডিউল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এক্সট্রাকশন মডিউল দেখতে পাচ্ছি, এরকম বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, রিপোর্টিং আছে। ঠিক আছে, প্রত্যেকটা মডিউল তার ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে। আচ্ছা, যদিও সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে, বাট সবাই কিন্তু একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের আন্ডারে আছে। ঠিক আছে, একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের আন্ডারে আছে, বা একটা স্পেসিফিক সিস্টেমের আন্ডারে আছে, যেখানে তারা হচ্ছে তাদের পারপাস সার্ভ করতেছে। তো এই ইম্পর্টেন্ট লাইনটার মানে হচ্ছে দে ক্যান স্টিল শেয়ার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ তারা সেম ইনফ্রাস্ট্রাকচারটাকে কিন্তু ইউটিলাইজ করবে। যদিও বা তারা কি ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলে আছে, ডিফারেন্ট সাব সিস্টেমে আছে, কিন্তু স্টিল তারা সেম ইনফ্রাস্ট্রাকচারটাকে ইউজ করবে। দ্যাট মিনস, ধরেন আমার এলএলএম ক্লায়েন্ট, বা আমি ধরেন এইভাবে সেটা এই পাশে দেখাই, ধরেন আমাদের এরকম একটা এলএলএম ক্লায়েন্ট আছে, হতে পারে সেটা হচ্ছে ওপেন এআই, হতে পারে হচ্ছে সেটা অ্যানথ্রোপিক, হতে পারে সেটা জেমিনি। ঠিক আছে, তো আমার একটা এলএলএম ক্লায়েন্ট আছে। এই একটা এলএলএম ক্লায়েন্টকে ব্যবহার করেই কিন্তু দেখেন আমরা চ্যাটিং করতে পারি, নর্মাল চ্যাটিং। ঠিক আছে, র্যাক বেস চ্যাটিং করতে পারি, সামারাইজেশন করতে পারি, এক্সট্রাকশন করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি, সবকিছু কি একটা এলএলএম ক্লায়েন্টকে দিয়ে কিন্তু করানো যায়।
ঠিক আছে, একটা এলএলএম ক্লায়েন্টকে দিয়ে করানো যায়। কিন্তু তারপরেও কি আমরা একটা এলএলএম ক্লায়েন্টের ভিতরে সবকিছু রাখবো না, আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে সেই কাজগুলোকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লজিকের আন্ডারে রাখতেছি। ঠিক আছে, এখানে শুধুমাত্র যে এগুলোই হবে এরকম না, আরো বিভিন্ন ধরনের কাজ হতে পারে। যেমন এখানে ওসিআরটা মিসিং গেছে, তো ধরেন আমি এখানে ক্লাসিফিকেশন তো একটা সিম্পল টাস্ক, আমি এখানে এটাকে ওসিআর দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তো ওসিআর এর জন্য আমরা ডিফারেন্ট মডেল ইউজ করা হতে পারে, এবং ওসিআর থেকে যে ডেটা আসবে সেই ডেটাটা কিন্তু আবার এলএলএম ক্লায়েন্টের থ্রু হয়ে তারপরে আসবে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আর কি। কারণ আমরা সবসময় ওসিআর এর ডেটাটা তো আমরা ডিরেক্টলি পড়তে যাচ্ছি না, আমরা তো ইমেজ থেকে দেখতেই পাচ্ছি, বাট এলএলএম কে দিয়ে আমরা সেটাকে সামারাইজ করতে যাচ্ছি। তো ওসিআর কে কল করলো, ওসিআর আবার সামারাইজেশন এর কাছে ডাটা পাঠালো, সেখান থেকে আবার আমাদের রেজাল্ট আসলো। ঠিক আছে, তো এই যে একটা সেম এলএলএম ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটাকেই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাস্কে ইউজ করতে চাই। এটা হতে পারে আমাদের নর্মাল চ্যাটের জন্য, এটা হতে পারে হচ্ছে আমাদের র্যাগের জন্য, এটা হতে পারে হচ্ছে আমাদের সামারাইজেশনের জন্য, অথবা হতে পারে হচ্ছে আমাদের ওসিআর এর জন্য। ঠিক আছে, যেটাই হোক না কেন সবাই কিন্তু এই সেম এলএলএম ক্লায়েন্টকে ইউজ করছে। এবং এখানে দেখেন আমরা কিন্তু এলএলএম ক্লায়েন্ট বলতেছি, আমরা বলতেছি না যে ওপেন এআই ব্যবহার করবে বা কিছু একটা ব্যবহার করবে। এই যে এলএলএম ক্লায়েন্ট বলতেছে, এই জিনিসটা আবার এই ক্লায়েন্টটা আবার হ্যান্ডেল হবে কোথা থেকে? আমাদের ইনফ্রাস্ট্রাকচার লেভেল থেকে। সে বলবে যে আচ্ছা এলএলএম ক্লায়েন্টটা কে, এই এলএলএম ক্লায়েন্টটা কিন্তু আমরা যখন চেঞ্জ করবো তখন আমার ফুল কোড বেস চেঞ্জ করা লাগবে না, আমরা জাস্ট আমাদের এলএলএম ক্লায়েন্টটাকে চেঞ্জ করবো। আমরা ওপেন এআই ইউজ করতেছি, কিছুদিন পরে আমাদের মনে হলো যে না আমরা ওপেন এআই ব্যবহার করবো না, আমরা অ্যানথ্রপিকে শিফট হবো। তো আমাদের জাস্ট ক্লায়েন্টটাকে আমরা চেঞ্জ করবো, আমরা কিন্তু আমাদের লজিক, আমাদের কোড বেস, ফুল কোড বেস কিন্তু চেঞ্জ করবো না। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে জাস্ট ওপেন এআই এর জায়গায় আমরা অ্যানথ্রপিককে ইউজ করবো। ঠিক আছে, তো আমরা কখনোই চাবো না যে আমাদের কোড বেস সম্পূর্ণ চেঞ্জ করতে হোক। নেক্সট পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার শুড বি সেপারেট। তো এই যে 6 নাম্বার পয়েন্টে খুব সম্ভবত এই কথাটা বলে আসছিলাম যে কিছু ব্যাকগ্রাউন্ড কাজ আমরা দিয়ে দিব, সেই কাজ দিয়ে হচ্ছে আমরা আমাদের ইনজেকশন লেয়ার এবং অন্যান্য যে লেয়ার আছে সেগুলোকে আলাদা রাখবো, প্রসেসিং লেয়ারটাকে আলাদা রাখবো। তো সেখানে আমরা বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার বা জব ক্রিয়েট করে তারপর হচ্ছে জব আইডি দিয়ে দিবে, এরকম কিছু কথা বলতেছিলাম, তাই না? তো এই কাজগুলো আসলে কিভাবে হবে? তো আমরা যে বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কারের মাধ্যমে হচ্ছে এই কাজগুলোকে বা এই প্রসেস গুলোকে আমরা হ্যান্ডেল করবো। তো এখানে আমরা কি করব, আমরা এখানে প্রথমে আমরা একটা ফ্লোটা দেখি। ঠিক আছে, ফ্লোতে কি বলতেছি, একটা ডকুমেন্টকে আমরা এটা হচ্ছে আমাদের পোস্ট মেথড আর কি। তো একটা ডকুমেন্টকে আমরা মনে করেন পাঠালাম আমাদের সিস্টেমে, এবং সেই ডকুমেন্টের একটা রেকর্ড ক্রিয়েট হলো যে আমরা ডকুমেন্টটা পাচ্ছি বা আমাদের এখানে রিসিভ করছি। দেন সেই ডকুমেন্টের একটা জব আইডি ক্রিয়েট করলো। ঠিক আছে, কিউ প্রসেসিং জব, বা এখানে আমরা বলতে পারি জব আইডি সে কি করলো, ক্রিয়েট করলো। তো সে প্রসেসিং জব ক্রিয়েট করলো, পাশাপাশি এখান থেকে সে একটা জব আইডি ক্রিয়েট করলো, এবং সে একটা রেসপন্স পাঠিয়ে দিল আমাদের সিস্টেমে যে আমরা তোমার যে রিকোয়েস্ট আসছে এই রিকোয়েস্টটাকে সাকসেসফুলি একসেপ্ট করছি। ঠিক আছে, এবং সাথে হচ্ছে জব আইডিটাকে এখানে রিটার্ন করে দিল। কারণ ইন ফিউচার যখন আমাদের এই জবটা কমপ্লিট হয়ে যাবে, প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তাকে কি করতে হবে, এই জব আইডির থ্রুতেই আবার রেজাল্টটাকে রিট্রিভ করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স ফর্মের কথা মনে হয় বলা হয়েছে, আমাকে আরেকবার বলা হলো যে অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনারা ফিল আপ করছেন কিনা, সবাইকে আরেকবার বলার জন্য আর কি। ঠিক আছে, তো যারা যারা আছেন সবাই অ্যাটেন্ডেন্স ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে দিয়েন। ঠিক আছে, আচ্ছা। তো এখানে এই প্রসেসটা বুঝতে পারছি, আমাদের যে প্রসেস গুলো আছে, যখন প্রসেসিং লেয়ারে আমরা চলে যাচ্ছি ইনজেকশন লেয়ার থেকে, তখন আমরা আমাদের প্রসেসিং লেয়ারে যে কাজগুলো আছে সেগুলোকে জব আইডি দিয়ে জবটাকে ট্র্যাক করতেছি। ঠিক আছে, তো আমি একটা ডকুমেন্ট আপলোড দিলাম,
ডকুমেন্টটাকে আমরা কি করতেছি, একটা না মাল্টিপল ডকুমেন্ট আমরা আপলোড দিলাম, ধরেন এই সিনারিটার কথাই আমরা আবার বলি, ঠিক আছে। তো মাল্টিপল ডকুমেন্ট আমরা আপলোড দিলাম, তো একটা ডকুমেন্ট গেল, প্রসেস হচ্ছে। তো এই যে সবাই যাচ্ছে সিকোয়েন্সিয়ালি, আমি কিন্তু একই সাথে আপলোড দিচ্ছি, ঠিক আছে। তো সে কি করতেছে, এখানে দেখতেছি যে কিউ, ঠিক আছে। একজন বলতেছিলেন যে মেসেজ ব্রোকার বা এরকম কোনো কিছু ইউজ করি কিনা। হ্যাঁ, এখানে একটা মেসেজ ব্রোকার ব্যবহার করা হয়, যেমন আপনারা যারা ইউজ করছেন অথবা এগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন তারা হয়তো জেনে থাকবেন, রেডিস এর নাম শুনে থাকবেন, তারপর হচ্ছে র্যাবিট এমকিউ এর নাম শুনে থাকবেন, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের টুলস টেকনোলজিস আছে যেগুলো হচ্ছে এটার জন্য ব্যবহার করা হয়। তো সে কি করবে, সিকোয়েন্সিয়ালি একটার পর একটা আপনার তার কাছে হচ্ছে সবগুলো ইয়ে চলে যাবে, ঠিক আছে। সে কি করবে, একটার পর একটা এই সিকোয়েন্সিয়ালি প্রসেস গুলোকে আমাদের প্রসেসিং যে লেয়ার আছে সেখানে পাস করবে এবং সেখান থেকে আমাদের রেজাল্ট গুলোকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এটার মূল সুবিধাটা হচ্ছে আমাদের যে ইনজেকশন লেয়ারটা আছে এটা কখনো ব্লক হচ্ছে না। বা ধরেন আমি কোনো একটা মেসেজ দিয়ে বসে আছি, এখন মেসেজের আমি রেসপন্সের জন্য ওয়েট করতেছি, ইন দা মিন টাইম আমি কোনো কাজ করতে পারতেছি না, ঠিক আছে। শুধুমাত্র ওই এপিআইটাকে কল করে বসে আছি, আমাদের ফুল সিস্টেম হচ্ছে ওই রেসপন্সের জন্য মনে করেন স্টাক হয়ে আছে বা ফ্রিজ হয়ে আছে, এটা যেন কখনো না হয়। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে একটা ডেমনস্ট্রেশন রেডি করে রাখছিলাম। তো সেম জিনিস যেটা আমি মুখে বললাম সেটার একটা ডেমনস্ট্রেশন আর কি। ফার্স্ট এপিআই মনে করেন আমাদের পোস্টগ্রেস এসকিউএল এর সাথে কানেক্টেড, রেডিস এর সাথেও কানেক্টেড, এবং এই ফার্স্ট এপিআই থেকে যখন আমি বলতেছি যে আমার এই ডকুমেন্ট প্রসেস করতে হবে, সেই রেডিস এর মাধ্যমে বিভিন্ন ওয়ার্কারের মধ্যে দিয়ে এই কাজগুলো করতেছে। তো মেইনলি এই পয়েন্টের যে উদ্দেশ্যটা ছিল যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার শুড বি সেপারেটেড। তো ব্যাকগ্রাউন্ড ওয়ার্কারের যে কাজটা সে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারে, যেমন ওসিআর এর কাজ আছে, এমবেডিং এর কাজ আছে, ঠিক আছে। এখানে আরো একটা কাজ আছে মনে করেন সামারাইজেশন, ঠিক আছে। তো এই যে বিভিন্ন ধরনের কাজ আছে এই কাজগুলোকে সে বিভিন্ন ওয়ার্কার দিয়ে, তো এটা হচ্ছে ওয়ার্কার টু, এটা হচ্ছে ওয়ার্কার থ্রি। তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কার দিয়ে সেপারেটলি এটাকে সে হ্যান্ডেল করবে, ঠিক আছে। সিঙ্গেল একটা ওয়ার্কার দিয়ে কিন্তু সবকিছু হ্যান্ডেল করবে না, তাহলে কিন্তু আবার সেই ব্লকিং সিনারি ক্রিয়েট হচ্ছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কার দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাজ সে হ্যান্ডেল করবে, বা ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড জবস গুলোকে হ্যান্ডেল করবে। ওকে, নেক্সট হচ্ছে কি প্রম্পট ভার্সন কন্ট্রোল। তো প্রম্পটস এর কথাটা এই জন্য আসছে যে আমরা যেহেতু এলএলএম বেস সিস্টেম বা চ্যাটবট এরকম কথা বলতেছি, উদাহরণ চলে আসছে। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে আমরা যখন এলএলএম নিয়ে কাজ করতেছি বা র্যাক বেস সিস্টেম নিয়ে কাজ করতেছি, সেটার ভিতরে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমরা আমাদের সিস্টেম বা এলএলএম কে কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি, কিভাবে তাকে মানে কি কি কাজ করতে হবে, আমাদের ক্রাইটেরিয়া গুলো কি সেগুলো তাকে কিভাবে বুঝাচ্ছি, ঠিক আছে। সেগুলো সাধারণত প্রম্পট দেয়া হয় যে আমাকে এই স্ট্রাকচারে দিবা বা আমার এই ধরনের হচ্ছে স্ট্রাকচার ফলো করবা, ঠিক আছে। আহ, তার হচ্ছে পার্সোনা ক্রিয়েট করা, এরকম বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা হয়। তো এই যে বিভিন্ন ধরনের প্রম্পট প্রম্পট কিন্তু যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করেন, এখানে কেউ আছেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত বা করছেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন? ওকে, তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন যে প্রম্পট গুলো কিন্তু ইনিশিয়ালি আমরা যে প্রম্পট গুলো লিখি, আমরা যখন প্রম্পট গুলোকে লিখি, প্রম্পটটাকে কিন্তু ফাইন টিউন করতে হয়, ঠিক আছে। প্রম্পটটাকে কি করতে হয়, তো একজন হ্যান্ড রেজ করছেন, কোনো কোশ্চেন আছে আপনার? হ্যাঁ, আমি অন লার্নিং এ কিছু প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখেছিলাম, সেটা পার্সোনাল লার্নিং, আসলে কোথা থেকে ইয়া না, কিছু টপিক বেসড লার্নিং। আচ্ছা আচ্ছা, তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ দেখবেন যে আমরা যখন কোনো একটা সিস্টেমের জন্য, বিশেষ করে কোনো একটা স্পেসিফিক ডোমেইনের জন্য যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং করি, তখন কিন্তু এটা কিন্তু ওয়ান শট টাস্ক না, ওয়ান শট টাস্ক কিন্তু না, ঠিক আছে। অর্থাৎ আমরা জাস্ট একবার একটা প্রম্পট লিখবো, এবার এই প্রম্পট দিয়ে সবকিছু হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু এরকম না।
আমাদেরকে কি করতে হয়, প্রম্পটটা মনে করেন আমরা একবার লিখলাম, লেখার পরে আমরা দেখলাম যে আমাদের রেসপন্সটা কেমন আসতেছে, ঠিক আছে। এবং সেই প্রম্পটের উপর ভিত্তি করে তখন আমরা দেখি যে আমাদের প্রম্পটটাকে কোথায় ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভমেন্টটা কোথায়, ঠিক আছে। জি তো ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট কি কি লাগতে পারে সেটার ভিত্তিতে আমরা মনে করেন সেকেন্ড ভার্সন অফ প্রম্পট দিলাম, ঠিক আছে, V2 প্রম্পট, ঠিক আছে। তারপরে আমরা আবার দেখলাম যে আমাদের ইমপ্রুভমেন্ট কিরকম। তো এই যে এটা কিন্তু একটা ইটারেটিভ প্রসেস, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস, যার মাধ্যমে আমরা প্রম্পটটাকে ফাইন টিউনিং করে ফাইনালি একটা ভালো একটা ভার্সন পাই যেটার রেজাল্টটা কিনা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো এই যে আমাদের প্রম্পটের যে রেজাল্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রম্পটটাকে ফাইন টিউন করতেছি, আহ, এই জিনিসগুলো যদি আমরা ট্র্যাক ঠিকভাবে না করি তাহলে কিন্তু দেখা যাবে যে ইন ফিউচার আমরা আমাদের সিস্টেমটা স্টেবিলিটি ধরে রাখতে পারবো না, ঠিক আছে। ধরেন আপনি আজকে একটা প্রম্পট লিখছেন, প্রম্পট ভার্সন 2 তে আমরা ইমপ্রুভমেন্ট যাচাই করতেছি, দেখলাম যে আমাদের রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে, আহ, কিছু দিকে রেজাল্ট ভালো দিচ্ছে, কিছু জায়গায় খারাপ দিচ্ছে। প্রম্পট 3 তে দেখলাম যে ঠিক আছে, অন এভারেজ রেজাল্ট ভালো দিচ্ছে, বাট কিছুদিন পরে দেখলাম যে আদার্স কিছু সাইডে সে খারাপ রেজাল্ট দিচ্ছে। যে রেজাল্টটা প্রম্পট 2 তে, ভার্সন 2 তে সে ভালো দিচ্ছিল, সেটা আবার কি করতেছে, কিছুদিন পরে ভার্সন 3 তে সে আবার ফল করতেছে, রেজাল্টটা খারাপ দেওয়া শুরু করছে। তো আমরা যদি ইনভেস্টিগেট করতে চাই তখন কিন্তু আমার এই ভার্সন হিস্ট্রি গুলো মাথায় রাখতে হবে, যে আমার প্রিভিয়াস ভার্সনে কি ছিল, সে কিসের জন্য ভালো রেজাল্ট দিচ্ছিল, আর এই প্রম্পটে কেন এটা প্রথমে ভালো রেজাল্ট দেওয়ার পরেও ফেল করতেছে কেন, ঠিক আছে। এই যে অ্যানালাইসিস গুলা কিন্তু সিস্টেমে প্রয়োজন হয়, বিশেষ করে র্যাক বেস সিস্টেমে বা চ্যাটবট সিস্টেমে। তো প্রম্পট ভার্সনিংটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের প্রম্পট গুলোকে ভার্সন করে করে সেভ করে রাখতে হবে যে আমাদের এই প্রম্পট এটা ছিল, এবং পাশাপাশি যে রেসপন্স আমরা পাচ্ছি সেই রেসপন্সটাকেও আমাদের এই ভার্সনের এগেইনস্টে কিন্তু স্টোর করতে হবে, ঠিক আছে। আমরা যদি ফুল অ্যানালিটিক্স আমাদের সিস্টেম থেকে পেতে চাই তাহলে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের চ্যাটবট দেখবেন যে চ্যাট জিপিটি একদম শুরুর দিকে যেমন ছিল, জেমিনাই একদম শুরুর দিকে যেমন ছিল, আজকে 2026 সালে এসে চ্যাট জিপিটি, জেমিনাই, যার কথাই বলে না কেন, তারা কিন্তু হিউজ লেভেলের একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, ঠিক আছে, হিউজ ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। তো এই ইমপ্রুভমেন্টটা কিন্তু একটা ইটারেটিভ প্রসেস ছিল, এটা কিন্তু একদিনে হয় নাই, ঠিক আছে। সিমিলারলি আমরা যে চ্যাটবট বা আমরা যে কোনো সিস্টেম, এআই রিলেটেড সিস্টেম বানাতে চাই, সেখানে যদি প্রম্পটের কাজ থাকে, সেই প্রম্পটটাকে আমাদের এইভাবে ভার্সন করতে হয়। শুধুমাত্র প্রম্পট না, এটা দেখবেন যদি আমরা কোনো মডেল নিয়ে কাজ করি, স্পেসিফিক মডেল, তখন মডেলটাকেও কিন্তু ভার্সনিং করা হয়, ঠিক আছে। তো এটা ছিল আমাদের পয়েন্ট, যে কিপ অল প্রম্পট ভার্সন, ঠিক আছে, প্রম্পট গুলোকে ভার্সন কন্ট্রোল করে রাখা। এটা আমরা আহ, এখানে আমরা বলতে পারি ফর মডেল, ঠিক আছে, মডেল ভার্সন, ঠিক আছে। ওকে, তো এখানে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে বলা, ঠিক আছে। এবং আমাদের যে প্রম্পট গুলো আছে, প্রম্পট গুলোকে ইভালুয়েট করা, ঠিক আছে। হতে পারে এরকম যে আপনার ইন ফিউচারে এলএলএম এর নতুন একটা ভার্সন আসছে, ওই ভার্সনের সাথে আপনার প্রম্পটটা ঠিকঠাক কাজ করতেছে না, ঠিক আছে, তখন আপনাকে হয়তো আবার নতুন করে প্রম্পট লিখতে হতে পারে। তখন আপনি প্রম্পট নতুন করে লিখছেন, আগের প্রম্পট কিন্তু থেকে যাবে। আবার নতুন ভার্সন আসলো, তখন দেখলেন আবার কাজ করতেছে না, আপনি দেখলেন প্রিভিয়াস ভার্সনের সাথে কোথায় চেঞ্জ আছে, আমাদের ডেভিয়েশনটা কিরকম আছে, এবং সেখান থেকে কোথায় ইমপ্রুভমেন্ট লাগতে পারে, ঠিক আছে। তো এই আর কি। নেক্সট ফাইনাল টপিক, যেটা হচ্ছে কনফিগারেশন বিলংস ইন কোড, ঠিক আছে। আমাদের ফুল সিস্টেমের যে কনফিগারেশন, অর্থাৎ আমরা এখানে ধরেন কনফিগারেশন বলতে কি বলতে পারি, আমাদের ডেটাবেজ লেয়ারে ডেটাবেজের কানেকশন কি কি হচ্ছে, ডেটাবেজের ইউআরএল কোনটা, ঠিক আছে, আমাদের যে এপিআই কি আছে, অথবা আমাদের ক্লায়েন্ট কে, এলএলএম ক্লায়েন্টটা কে, তারপরে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট ভেরিয়েবল থাকতে পারে, এপিআই কি থাকতে পারে। এই আমাদের ফুল সিস্টেম রান করার জন্য বা ইনফ্রাস্ট্রাকচার রান করার জন্য যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো, যেগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ সিস্টেমটাকে রান করার জন্য ইম্পর্টেন্ট এবং সিক্রেট, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো সবসময় আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে হ্যান্ডেল করব। এবং
এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যে কোনো, এটা মাথায় রাখবো যে আমরা যখনই কোনো একটা সিস্টেম বিল্ড করতেছি, এই সিস্টেমটা যদি আমরা পাবলিকলি পাবলিশ করি, যেখানেই আমরা পাবলিশ করি না কেন, যেখানেই আমরা হোস্ট করি না কেন, যে কোনো সার্ভার হোস্ট করি না কেন, আমরা কখনোই আমাদের কোডের মধ্যে হার্ড কোডের অবস্থায় কোনো কোনো এপিআই কি, ঠিক আছে, এপিআই কি, কোনো সিক্রেট ভেরিয়েবল, কোনো ধরেন ডেটাবেজ ইউআরএল, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো কখনোই আমাদের মেইন কোডের মধ্যে হার্ড কোডের অবস্থায় লিখবো না, ঠিক আছে? তাহলে আমাদের হাইলি, এটা আমাদের সিকিউরিটি ইস্যু ক্রিয়েট করে। তো আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে আমাদের যে প্রজেক্টের ভিতরে ইএনভি নামে একটা ফাইল দেখবেন। মেইনলি এটাই হচ্ছে এনভি গুলোকে হোল্ড করে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলোকে হোল্ড করে। লাস্টলি আপনাদেরকে বলছিলাম যে ফুল সিস্টেমের হচ্ছে একটা আর্কিটেকচার আপনাদের দেখাবো, যে ফুল সিস্টেমটা আসলে দেখতে কিরকম হয়। তো এটার আগে আরেকটা পয়েন্ট আছে। তো আচ্ছা, দেখি আগে আর্কিটেকচারটা আমরা দেখি। তো এটা হচ্ছে মনে করেন একটা ফুল আর্কিটেকচার, আমাদের সিস্টেমের ফুল আর্কিটেকচার বা প্রজেক্ট স্ট্রাকচার বলতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপের ভিতরে আমাদের মেইন এন্ট্রি পয়েন্ট যেটা মেইন ডট পাই সেটা, তারপরে কোর ফাংশনালিটিস গুলোর জন্য একটা মডিউল, এপিআই এর জন্য একটা আলাদা মডিউল, তারপর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মডিউল যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে আলাদা আলাদা, যেমন অথেন্টিকেশনের জন্য একটা মডিউল, ইউজারের জন্য, তারপর চ্যাটের জন্য, র্যাগের জন্য, তারপর ডকুমেন্টের জন্য, ঠিক আছে, সামারাইজেশনের জন্য। আবার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু জিনিস এখানে আলাদাভাবে মডিউল আকারে আছে, যেমন এলএলএম, ভেক্টর স্টোর, ঠিক আছে। এছাড়া হচ্ছে স্টোরেজ, এসপি, এসপি হচ্ছে আমাদের একটা অবজেক্ট স্টোরেজ সার্ভিস। তারপর হচ্ছে ক্যাশিং, তারপরে বিভিন্ন ধরনের ওয়ার্কার ম্যানেজমেন্টের জন্য আর একটা মডিউল, ঠিক আছে। ডেটাবেজের কোর ডেটাবেজ রিলেটেড ফাংশনালিটির জন্য আলাদা মডিউল, ঠিক আছে। এবং লাস্টলি হচ্ছে টেস্টিং, অর্থাৎ একটা আপনি যে কোনো সিস্টেম বানানো না কেন সেখানে কি আপনার সব ফাংশনালিটি ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা এটার জন্য আমাদের টেস্টিং করতে হয়। তো সেটার জন্য কি সেপারেট মডিউল। তো মূল বিষয়টা হচ্ছে আমাদের সম্পূর্ণ লজিককে যতখানি প্রয়োজন যেভাবে পারা যায়, ফিচার লেভেলে হোক, ইউজার লেভেলে হোক, ঠিক আছে, তারপর হচ্ছে ডেটাবেজ লেভেলে হোক, সব জায়গায় যেখানে প্রয়োজন সেখানে আমরা সেপারেশনটা মেনটেন করব। এবং এখানে আমরা অনেক বড় একটা স্ট্রাকচার দেখলাম, যেটা কিনা হচ্ছে মাল্টিপল এআই বেসড সিস্টেম আমরা যদি বিল্ড করি সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা কমপ্লেক্স স্ট্রাকচার দাঁড়ায় যায়। বাট ইনিশিয়ালি আমরা যখন একটা জিনিস বিল্ড করব, ইউ ডোন্ট নিড টু স্টার্ট উইথ এ জায়ান্ট স্ট্রাকচার, ঠিক আছে। আমাদের কিন্তু কখনোই এরকম বিশাল বড় একটা স্ট্রাকচার নিয়ে আমরা স্টার্ট করবো না, আমরা কিন্তু খুব সিম্পলি স্টার্ট করতে পারি। আমরা কিন্তু খুব সিম্পলি এরকম একটা স্ট্রাকচার দিয়ে স্টার্ট করতে পারি, যেখানে আমাদের মেইন ডট পাই আছে, তারপরে কোর ফাংশনালিটিস আছে, এখানে কিছু ফাংশনালিটিস থাকবে, ঠিক আছে, এটার ভিতরে কিছু ফাংশনালিটিস থাকবে। তারপর হচ্ছে এপিআই, এটার ভিতরে কিছু এপিআই এন্ড পয়েন্ট থাকবে, মডিউল থাকবে, মডিউলের ভিতরে অথ মডিউল, চ্যাট মডিউল, ডকুমেন্টস মডিউল, ঠিক আছে। তো এই মডিউল গুলো মনে করেন আমাদের কারেন্টলি নাই, জাস্ট এপিআই আছে এবং কোর ফাংশনালিটিস গুলো আছে। ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে যখন আমার প্রয়োজন হবে তখন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এরপর হচ্ছে ওয়ার্কার। তো আমাদের যখন স্টার্টিং এ আছি তখন আমাদের সব জিনিস দরকার নাই, শুধুমাত্র যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ইনক্লুড করব। এবং ইন ফিউচার যখন আমাদের টার্গেট থাকবে যে আমাদের প্রোগ্রামটা যেন মডুলার হয়, প্রথম থেকেই মডুলারলি আমরা করার চেষ্টা করবো। যেমন এই যে দেখেন, কোর ফাংশনালিটির জন্য কিন্তু আলাদা আমরা ফোল্ডার ক্রিয়েট করে কাজ করতেছি, এপিআই এর জন্য কি আলাদা ফোল্ডার ক্রিয়েট করে ফাংশনালিটিস গুলো সেটার মধ্যে রাখতেছি। তো এরকম মডুলারিটিটা একদম বিগিনিং থেকেই মেনটেন করবো, তাহলে যেটা হবে যে ইন ফিউচার যখন আমরা নতুন কোনো কিছু অ্যাড করতে যাবো, ফাংশন বা কোনো কিছু, তখন আমরা ইজিলি এটার সাথে ইনক্লুড করতে পারবো। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট নোট, ডোন্ট প্রিম্যাচুরলি ক্রিয়েট সামথিং জাস্ট বিকজ দে আর প্রোডাকশন টেকনোলজি। অর্থাৎ আপনি শুনছেন যে এটা একটা প্রোডাকশন টেকনোলজি, সে ফর এক্সাম্পল মাইক্রো সার্ভিস, ধরেন ইভেন্ট বা এজেন্ট বা কুবারনেটিস, এরকম বিভিন্ন ধরনের নাম আমরা শুনে থাকি। ধরেন শোনার সাথে সাথে আমরা মনে করলাম আচ্ছা ঠিক আছে, আমার এখানে সব প্রোডাকশন গ্রেড যত টেকনোলজি আছে সবগুলো আমি ইউজ করবো, ঠিক আছে। এইটা কিন্তু কখনোই গুড আইডিয়া না। আমরা যখন কাজ করব ফার্স্টে স্টার্ট করব সিম্পল, আমার শুধুমাত্র যা যা প্রয়োজন সেটা দিয়ে আমি স্টার্ট করব।
দেন যখন আমার প্রয়োজন হবে তখন আমি ইনক্লুড করবো আমার এই জিনিসগুলোকে। যখন আমার শুধুমাত্র প্রয়োজন হবে তখনই শুধুমাত্র ওই সার্ভিসটাকে নিব, এছাড়া কিন্তু আমরা নিব না। যেমন এজেন্ট, আমার এজেন্ট কখন লাগবে? যদি আমরা আমাদের এলএলএম কে ইউজ করে কোনো একটা স্পেসিফিক ফাংশনালিটি, কোনো একটা স্পেসিফিক কাজ তাকে দিয়ে আমি করাইতে চাই, তখন কিন্তু আমার এজেন্ট লাগবে। এছাড়া কিন্তু আমার এজেন্টের প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই হচ্ছে ফাইনাল কথাবার্তা। তো এবার হচ্ছে আপনাদের সাইড থেকে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন ইনশাল্লাহ। জি, হ্যান্ড রেজ করছেন। সবকিছু বুঝতে পারলাম, কিন্তু আমাদের কি মানে ফার্স্ট স্টেপে রিলেটেড কোনো ওয়েব বেস প্রজেক্ট কি দেখানো হবে না, মানে কোডিং করে? আহ, আসলে 1 ঘন্টার একটা ওয়েবিনার অলরেডি আমাদের দেখেন প্রায় 1 ঘন্টা 30 মিনিট ক্রস হয়ে গেছে। আমরা যদি আসলে বলতে চাই সারা রাত বলা যাবে, বুঝছেন, কারণ জিনিসটা হচ্ছে কমপ্লেক্স এবং এখানে মনে করেন সবার যে নলেজ লেভেল আছে সেটাও কি সেম। তো আমরা যদি কোনো স্পেসিফিক টেকনোলজি নিয়ে শিখতে চাই, আমাদেরকে একটা গাইডেড ওয়েতে আগানো ভালো বা স্ট্রাকচার্ড ওয়েতে আগানো ভালো। ঠিক আছে, তো আপনারা যদি শিখতে চান বা কোডিং রিলেটেড যদি ইন ডিটেলস দেখতে চান, তাহলে আমি বলবো যে আপনারা আহ, উম, আপনি যেই লেভেলে আছেন, ধরেন আপনি প্রোগ্রামিং জানেন তাহলে আপনি ফ্রেমওয়ার্ক শেখা শুরু করেন। ধরেন আপনি পাইথন জানেন অলরেডি, তাহলে আপনি ফার্স্ট এপিআই বা এরকম কোনো কিছু একটা শেখা শুরু করেন। ঠিক আছে, ব্যাকএন্ড টেকনোলজি, আপনি ডেটাবেস জানেন, তাহলে আপনি ডেটাবেস কিভাবে এটা সেটার সাথে ইনক্লুড করে একটা সিস্টেম বিল্ড করা যায় শেখা শুরু করেন। তো এইভাবে আসলে আগাতে হবে। আর আপনি যদি কোনো মেন্টরের স্পেসিফিক হেল্প চান বা গাইডেড ওয়েতে আগাতে চান, তাহলে আমাদের এরকম কোর্স আছে ব্যাকএন্ড এআই। ঠিক আছে, যেখানে হচ্ছে আপনি এনরোল হতে পারেন এবং আপনি এখান থেকেও শিখতে পারেন। ঠিক আছে, যেখানে আমাদের কোড করে সম্পূর্ণ জিনিসটাকে স্ক্র্যাচ থেকে বিল্ড করে দেখানো হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, আমরা তো দেখলাম যে আমরা এপিআই কল করবো, ওপেনার হইতে পারে, ইন্ট্রোভার হইতে পারে। আমরা তো চাইলে আমরা লোকালিও আমরা মডেল হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে আমরা হোস্ট করিয়ে দেন আমরা কাজ করতে পারি। ইয়েস, ইয়েস, দেয়ার আর লট অফ ওয়েজ আসলে আমরা এআই কে ইনক্লুড করতে পারি আমাদের সিস্টেমে। ঠিক আছে, আমি জাস্ট একটা পপুলার ওয়ে নিয়ে আলোচনা করলাম, মোস্ট পপুলার যেটা র্যাগ বা চ্যাট বট, যেটা নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে। বাট তার মানে এই না যে শুধুমাত্র র্যাগ বা চ্যাট বট। আমরা যখন সিম্পল মনে করেন আপনি একটা এলএলএম, সরি এলএলএম বলছি, সিম্পল আপনি একটা মেশিন লার্নিং মডেল ইউজ করতেছেন, সেক্ষেত্রে তো আমার আসলে এলএলএম এপিআই লাগতেছে না, রাইট? তো রাইট। সেটা আমাদের প্রসেস হিসেবে আমরা ইউজ করতে পারি। বাট একটা জিনিস আমরা মাথায় রাখবো যে আমরা কিন্তু সেপারেট প্রসেস হিসেবে, মানে যত এআই বা এমএল রিলেটেড প্রসেসের কথাই বলি না কেন, সেটাকে সেপারেট প্রসেস হিসেবে রান করবো। ঠিক আছে, যত সিম্পলই হোক না কেন সেটা। এটা আলাদা করে রাখার মানে ব্যাপারটা আসলে এইটাই যে একসাথে হয়ে গেলে যেটা হয় আর কি, যে মানে কোডের রিডেবিলিটিও কমে যায় এবং হচ্ছে কোড এক জায়গায় থাকলেও দেখা যায় যে অনেক বেশি মানে হিজিবিজি হয়ে যায়। এই জন্য বলতেছেন নাকি আলাদা হিজিবিজি করে হয়ে যায়, রাখাটাই? শুধু হিজিবিজি হয়ে যায় জিনিসটা এরকমও না। ধরেন আপনি আজকে আহ, একটা আহ, আহ, একটা স্ট্রাকচারে প্রজেক্ট বিল্ড করছেন, রাইট? আপনি আজকে একটা কম্পিউটারে আপনার প্রজেক্টটা রান করতেছেন বা আপনি একটা সার্ভার থেকে রান করতেছেন। ইন দা ফিউচারে এরকম হতে পারে যে আপনার ইউজারের সংখ্যা অনেক বেড়ে গেছে আর তাদেরকে সার্ভ করার জন্য আপনার মাল্টিপল সার্ভারে হোস্ট করার প্রয়োজন হচ্ছে, আপনার অনেকগুলো পিসি ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সেপারেশনটা যত ভালো হবে তত হচ্ছে আমাদের মডুলারিটি ভালো হবে এবং আমাদের এই জিনিসগুলোকে সেপারেট সেপারেট জায়গায় রাখা ভালো, মানে ভালোভাবে আমরা রাখতে পারবো। এরকমও হতে পারে যে আমাদের একই অ্যাপের ডিফারেন্ট ভার্সন আছে, ডিফারেন্ট দুইটা ভার্সন আছে এবং দুইটাকেই আমরা হচ্ছে রানিং অবস্থায় রাখতেছি। সেক্ষেত্রেও কিন্তু এই যে লজিক লেয়ার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা ছোট্ট যদি একটা উদাহরণ দেই, আমরা চ্যাট জিপিটি ইউজ করি। চ্যাট জিপিটি কেউ প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজ করি কি? অনেকে চ্যাট জি জি, জিপিটি ইউজ করি। ইউজ করি। ঠিক আছে, অনেকে নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজ করি। প্রত্যেকটা সাবস্ক্রিপশনের এগেইনস্টে দেখবেন যে আপনার রেজাল্ট, আপনার রেসপন্স ডিফারেন্ট হয়, কিন্তু আবার অনেক ক্ষেত্রে রেসপন্স, কুইক রেসপন্সের জন্য কিন্তু আলাদা
সেট করে দেওয়া যায় যে কুইক রেসপন্স আমি চাচ্ছি, সেক্ষেত্রে আবার টোকেন কস্টটা বেশি হয়। তো এই যে প্রত্যেকটা লেয়ার যদি আপনার সেপারেট হিসেবে না থাকতো, তখন কিন্তু এই জিনিসগুলো হ্যান্ডেল করা খুবই কমপ্লেক্স হয়ে যায়। বুঝতে পারছেন? তো যত আপনি মডুলার ভাবে রাখবেন, তখন আপনার এই যে প্রত্যেকটা আহ, একই অ্যাপের ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন আপনি রান করতেছেন, আবার প্রত্যেকটা ভার্সনের জন্য ডিফারেন্ট ফাংশনালিটিস দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? প্রসেসিং স্পিড বা কোনটা কোন সার্ভারে রান হবে, কোন কম্পিউটারে রান হবে, সেটা আপনি সেট করে দিতে পারতেছেন। ঠিক আছে? এটার উপর ভিত্তি করে আপনার রেসপন্স টাইমটাও আপনি কম বেশি করতে পারতেছেন। তো আপনার সার্ভিসটাকে যত স্মুথ করতে যাবেন, তত হচ্ছে কি আপনার জিনিসটাকে এই সেপারেশন অফ কনসার্ন যেগুলো আছে এগুলোকে মডুলার রাখতে হবে এবং সেপারেট রাখতে হবে, এই আর কি। হ্যাঁ, মোটামুটি সবই তো বললেন, একটু ফাইন টিউনিং সম্বন্ধে কি একটু বলা পসিবল আর কি? আসলে ফাইন টিউনিংটা আসলে কিভাবে করা যায় বা কিভাবে করলে বেটার হয়, মানে এটা সম্বন্ধে যদি একটু আইডিয়া দিতে আর কি। ফাইন টিউনিং এর তো আসলে অনেক মানে এটার তো নিজস্ব একটা কি বলবো আলাদা একটা টপিক, চাপ, আলাদা তাই একটা না? আর্কিটেকচার। টপিক আলাদা। হ্যাঁ। তো স্পেসিফিক কোন ফাইন টিউনিং এর কথা বলতেছিলেন, যদি এটা একটু বলতেন। আসলে প্রম্পট ফাইন ফাইন টিউনিং, টিউনিং নাকি মডেল ফাইন টিউনিং? হ্যাঁ মডেল ফাইন টিউনিং কথা বলতেছি আমি। আমি একটা মডেল নিলাম, সেটাকে আমার ডাটা অনুযায়ী আমি ফাইন টিউনিং করবো আর কাস্টম। আচ্ছা, তো ফাইন টিউনিং নিয়ে যদি ইন জেনারেল বলি, মডেল ফাইন টিউনিং বলতে আমরা যেটা বুঝি যে আমাদের মনে করেন একটা ফাইন টিউনিং, প্রথমেই বলে নিই, ফাইন টিউনিং জিনিসটা হচ্ছে আমার অলরেডি কিছু একটা আছে, এক্সিস্টিং কোন একটা মডেল আছে, ট্রেন্ড মডেল। ঠিক আছে? এক্সিস্টিং একটা ট্রেন্ড মডেল আছে বা এক্সিস্টিং কোন একটা প্রম্পট আছে, সেটাকে আমি আরো ইমপ্রুভ করতে চাই। ধরেন আমার যে ধরেন অনেক ধরনের মডেল পাওয়া যায়, তাই না? অনেক ধরনের মডেল কিন্তু ডাউনলোড করতে পাওয়া যায়। জেনারেল মডেল, যেমন আমরা ইওলোর কথা বলতে পারি, কম্পিউটার মডেল। ইওলো কিন্তু জেনারেলাইজ ওয়েতে তার হচ্ছে স্পেসিফিক কিছু কিছু জিনিসকে ডিটেক্ট করতে পারে, মোটামুটি 80টার মতো অবজেক্ট ডিটেক্ট করতে পারে। রিসেন্টলি আরো বাড়ছে কিনা আমার রিসেন্টলি এটা দেখা হয়নি। তো এরকম 80টার মতো অবজেক্ট সে হচ্ছে ডিটেক্ট করতে পারে। এখন ধরেন সেই 80টা অবজেক্টের লিস্টের মধ্যে আপনি যে অবজেক্টটা ডিটেক্ট করতে চাচ্ছেন সেটা কিন্তু সে পারতেছে না। এখন কি করবেন? আপনি একদম স্কেচ থেকে এটাকে ট্রেন করাবেন? না, কারণ অলরেডি আমার এই মডেলটা যেটা ট্রেন মডেল আছে, সে কিন্তু অলরেডি যে ইমেজ আছে, ইমেজ থেকে কিভাবে ফিচার এক্সট্রাক্ট করতে হয়, কিভাবে হচ্ছে অবজেক্ট গুলোকে সেপারেট করতে হয়, এই সবকিছু কিন্তু সে জানে। জাস্ট আপনার অবজেক্টটাকে তাকে ট্রেন করানো হয় নাই বলে সে কিন্তু চিনতেছে না। তো কি করতে হবে? আমাদের ওই ট্রেন মডেলের উপরেই হচ্ছে ডেটা দিয়ে মডেলটাকে ফাইন টিউন করা, যাতে সে আমার যে নতুন অবজেক্ট আছে এটাকে যেন সে চিনতে পারে। ঠিক আছে? তো নতুন অবজেক্ট বা নতুন যে আপনি যে অবজেক্টটাকে ইয়ে করতে চাচ্ছেন, শেখাতে চাচ্ছেন, সেটাকে আপনি লেবেল করে তাকে আবার ট্রেনিং করালেন। তো এই যে সেকেন্ড ফেজের যে ট্রেনিংটা, একটা স্পেসিফিক নতুন ইমপ্রুভমেন্টের জন্য হতে পারে, বা ডিফারেন্ট টাইপের ডেটা ডিটেক্ট করার জন্য হতে পারে, এই যে সেকেন্ড ফেজের যে ট্রেনিংটা বলতেছেন, এটাই হচ্ছে ফাইন টিউনিং। ঠিক আছে? তো এটা বিভিন্ন কাজে, যেমন আপনার যেটা বলতেছিলাম, পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য হতে পারে, পারফরমেন্স না, আপনার যে রেজাল্ট অ্যাকুরেসি ইমপ্রুভমেন্টের জন্য হতে পারে। এটা হতে পারে ডোমেন স্পেশালাইজেশনের জন্য, যেমন আপনি অচেনা অবজেক্টকে আপনি চেনাতে চাচ্ছেন। ঠিক আছে? অথবা এই জন্য হতে পারে যে আপনি হচ্ছে আগে 80টা অবজেক্ট সে চিনতো, এবার আপনি চাচ্ছেন যে না, সে 180টা অবজেক্টকে চিনতে পারবে, এটার জন্য হতে পারে। জি জি ভাই, বুঝতে পারছি। ওকে, ফাইন টিউনিং নিয়ে আরো দেখতে চাইলে আপনি ফাইন টিউনিং নিয়ে দেখতে পারেন। বিভিন্ন ধরনের ফাইন টিউনিং আছে বর্তমানে, যে তবে ট্রেন্ডিং ফ্লো যেগুলো ডাটা আছে, নিয়ে যেমন হচ্ছে একটু লোরা পড়াশোনা আছে, করছিলাম আর কি। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ পিএফটি আছে, এইগুলো আপনি দেখতে পারেন আর কি। এগুলো হচ্ছে ট্রেন্ডিং ফাইন টিউনিং অ্যাপ্রোচ আছে। হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রোচ। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে এত রাত পর্যন্ত আহ, আমার বকবকানি শোনার জন্য। ভাই আপনাকে ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। আপনারা যদি কিছু জানতে পারেন তাহলে আসলে এটা আমার জন্য সার্থক আর কি। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।